আজকের যে বডি পয়েন্ট, আজকের বডি পয়েন্ট হচ্ছিল আমি ওই দিন বডি পয়েন্ট পড়াতে যাওয়া হচ্ছিল যে আমি 4 নাম্বার পয়েন্টটা স্কিপ করছিলাম। আমাদের দাদা হচ্ছিল যে একটু বলছিল, পরে বললাম যে আসলে আমি বোঝানোর জন্য। তো আজকে আমাদের 4 নাম্বার বডি পয়েন্ট যেটা হইতেছে সেটা হচ্ছিল যে ব্র্যাকিয়াল নার্ভ বা হচ্ছিল যে ব্রাঞ্চিয়াল নার্ভ, যেভাবে আপনারা নেন উচ্চারণটা, হ্যাঁ। তো ব্রাঞ্চিয়াল নার্ভ যেটা আছে এইটার এরিয়াটা হচ্ছিল যে আমার কাঁধের দিকে, কাঁধের যে হাড়টা আছে না, এই কাঁধের হাড়ের ভিতর দিয়ে হচ্ছিল যে আমার অনেকগুলা নার্ভ গেছে। তো এই অনেকগুলা নার্ভ যাওয়ার কারণে ওইটার হচ্ছিল ব্রাঞ্চিয়াল বা হচ্ছিল ব্রাকিয়াল নার্ভ ওগুলারে বলে। তো এইটা হইতেছে আমার হচ্ছিল যে মানে T1 স্পাইনাল যে নার্ভ রুটটা আছে, হ্যাঁ। তো এর নিচ দিয়ে হচ্ছিল এটা গেছে, ঠিক আছে। এবং হচ্ছিল যে এই নার্ভের কারণে আমাদের হচ্ছিল আসলে যে জিনিসটা হয় সেটা হচ্ছিল যে আমরা ধরেন হচ্ছিল যে কবজি বা আমাদের কনুই বা আঙ্গুলগুলা যেগুলো আছে এগুলার নড়াচড়া করা বা হচ্ছিল এগুলার কন্ট্রোল হচ্ছিল এই নার্ভগুলা করে। এই জায়গায় অনেকগুলা নার্ভ আছে, এক একটা নার্ভ এক এক জায়গায় যায় ফাংশন করে, আমার হাতের পুরা এরিয়াগুলারে বিভিন্ন ফাংশন করে, ঠিক আছে। তালু, আঙ্গুলের ডগা সবকিছুতেই। এবং হচ্ছিল এই নার্ভে যদি কোনো প্রকার ব্যাঘাত হয় তাহলে সেই ক্ষেত্রে ধরেন হচ্ছিল যে আমার মানে দেখা গেছে যে ডান পাশে হইলে আমার ডান পাশের হাতে কনুইতে বা হচ্ছিল বা আঙ্গুলগুলাতে বা কবজিতে বা বিভিন্ন জায়গায় কিছু ধরনের ব্যথা, অবশ ভাব হয়ে যাওয়া, বা হচ্ছিল দেখা গেছে যে আমার বাম হাতটা ঠান্ডা ডান হাতটা গরম, বা ডান হাতটা ঠান্ডা বাম হাতটা গরম, এই ধরনের অনেক কিছু পাওয়া যায়। শুধু তাই না, ধরেন হচ্ছিল যে সেন্সিটিভিটির কারণে হচ্ছিল মস্তিষ্ক মানে অনেক সময় রিসেপ্টর গুলা এই মানে এই নার্ভের কারণে, নার্ভের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হচ্ছিল যে অনেক কিছু রিসিভ করতে পারে না। যার কারণে দেখা গেছে যে কি হয় যে আমি একটা জিনিস ধরতে চাইতেছি বাট আমি ওই জিনিসটা ঠিক মতো ধরতে পারি না, বাট অথবা একটা একটা বস্তু একটা জায়গায় আছে নির্দিষ্ট জায়গায়, বাট আমার হাতটা ওই নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাইতে পারতেছে না বা মেজারমেন্ট করতে পারতেছে না, এবং ওই জিনিসটা কতটুক শক্তিতে ধরতে হবে সেটা ক্যালকুলেশন করতে পারতেছে না। এই যে ক্যালকুলেশন করতে না পারার কারণটা হইতেছে এই হচ্ছিল আমার ব্রাঞ্চিয়াল নার্ভ, ঠিক আছে। এই ব্রাঞ্চিয়াল নার্ভ হচ্ছিল আমাকে মস্তিষ্কে ওইভাবে সিগন্যালটা দিতে পারতেছে না যে 1 কেজি ওজন তোলার জন্য যে শক্তিটা প্রয়োজন সেই শক্তিটা অটোমেটিক্যালি সে হচ্ছিল যে মানে হচ্ছিল ব্রেন ক্যালকুলেশন করে নার্ভের মাধ্যমে পাঠায় দেয়। পাঠায় দিলে তখন হচ্ছিল যে আমার হাত ওই পরিমাণ এনার্জি ক্রিয়েট হওয়ার পরে এরপরে সে ওই বস্তুটা যখন ধরা তুলে নিয়ে আসে তখন সে অনায়াসে তুলতে পারে। বাট যদি ধরানো ছিল যে মস্তিষ্ক এটারে ক্যালকুলেশন করলো 1 কেজি ধরার জন্য, মানে 1 কেজি ওজনের জন্য, বাট হচ্ছিল যে আমার এই নার্ভ ওই সিগন্যালটা ঠিক মতো পেলো না, আমি ওটা ধরার পরে যখন ওটা তুলতে যাব আমার ওটা হাত ফসকা যাইতে পারে। এই জন্য কি হয় অনেক সময় দেখবেন যে হচ্ছিল নিজের অজান্তে অবচেতন মনে যখন আমি কোনো কিছু ধরতে যাই আমার হাত থেকে ফসকা যায় বা হচ্ছিল পিছলা ওটা পড়ে যায়। এই যে জিনিসগুলো ঘটে না, এটা ঘটে কিন্তু হচ্ছিল যে আমার এই সিগন্যালের কারণে। কারণ কি আমার ব্রেন ঠিকই সিগন্যাল দিছে বাট আমি অবচেতন হয়ে থাকার কারণে বা হচ্ছিল যে অন্যমনস্ক হওয়ার কারণে আমার হাত ওই সিগন্যালটা পায় নাই বা হচ্ছিল যে আমার আঙুলগুলো ওই সিগন্যালটা পায় নাই। যার কারণে ওইটা যে এনার্জিতে ধরার কথা সেই এনার্জিতে না ধরার কারণে ওটা ফসকা পড়ে গেছে। যার কারণে হচ্ছিল কি আমার হাত থেকে জিনিসগুলো পড়ে যায় বা হচ্ছিল ওইগুলো পড়ে ক্ষতিগ্রস্ত হয়, ভাঙে, বা ধরেন মানে হাতটা অসতর্ক হয়ে কোথাও বাড়ি খায়, হ্যাঁ। দেখা গেছে যে আমি ধরতে গেছি উপরে কিন্তু যে টেবিলের কোনায় যায় আমার হাতটা টেবিলের সাথে মানে আঘাত পাইছে, আমি ব্যথা পাইছি কিন্তু আমি ওই জিনিসটা ধরতে পারি নাই। এইগুলাও কিন্তু হচ্ছিল যে এই যে নার্ভের কারণে এই জিনিসগুলা হয়। এছাড়া হচ্ছিল ধরেন এই ব্রাঞ্চিয়াল নার্ভগুলা যদি মানে বিভিন্ন ধরনের চাপ পড়ে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে ধরেন কাঁধে, ঘাড়ে বা হচ্ছিল যে আমার শোল্ডার এরিয়া গুলাতে বিভিন্ন ধরনের ব্যথা এবং অবশ ভাব আসতে পারে, ঠিক আছে। এই ইভেন কি হচ্ছিল ধরেন পক্ষাঘাতের মতো ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। তো আপনারা আশা করি যে এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন যে ব্রাঞ্চিয়াল নার্ভ গুলা দিয়ে আসলে আমাদের মেইনলি মানে কি কাজ হয় এবং হচ্ছিল এটা কিভাবে হয়। ধরুন এই ধরনের যদি আপনারা রুগীরে অবজার্ভ করতে পারেন, তাদেরকে যদি বুঝতে পারেন, তাহলে ধরতে পারেন যে সেই জিনিসটা হচ্ছিল সে মেজারমেন্ট করতে পারতেছে না
হ্যাঁ, 100 গ্রামের কাগজ ধরার জন্য কিরকম ভাবে ধরতে হবে সে ওই জিনিসটা পারতেছে না। হ্যাঁ, অথবা হচ্ছিল তার আই কন্টাক্ট হচ্ছে না, মানে সে দেখতেছে বাট হচ্ছিল তার হাত উপর দিয়ে যাইতেছে বা নিচ দিয়ে যাইতেছে, এই যে জিনিসগুলো হইতেছে, তাহলে বুঝবেন যে তার হচ্ছিল এই ব্রাঞ্চিয়াল নার্ভ এরিয়াতে তার কিছু প্রবলেম আছে। হ্যাঁ, তখন সেইখানে হচ্ছিল যে আপনি এ P1 P2 P3 P4, হ্যাঁ, বা বি। এখন আপনাদের মাঝে কোশ্চেন আসতে পারে যে P1 P2 P3 P4 তো হচ্ছিল যে আমার রেসপিরেটরি মেডিসিন। হ্যাঁ, এইখানে কি কাজ? দেখেন, P1 P2 P3 P4 রেসপিরেটরি মেডিসিন, এটা আমি মানি, কিন্তু এই রেসপিরেটরি এরিয়ার কোথায় কাজ করে আপনাকে হচ্ছিল সেই জিনিসটা বুঝতে হবে। সে রেসপিরেটরি এরিয়ার কি কাজ করে? সে হচ্ছিল মেমব্রেন এরিয়াতে কাজ করে, সেলের মেমব্রেন এরিয়াতে কাজ করে। হ্যাঁ, তো এই মেমব্রেন এরিয়া যদি হচ্ছিল যে আপনার সূক্ষ্ম, মানে শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, বা ওইখানে শ্লেষ্মার পরিমাণ যদি বেশি হয়ে যায়, মানে কি বলে, সিরিয়াস মেমব্রেন যদি হচ্ছিল ধরেন মানে এই জায়গায় ইয়া হয়, তখন এই মেমব্রেন এরিয়াতে আমার P1 P2 P3 এবং P4 কাজ করে। ঠিক আছে। C13, C13 হচ্ছিল আমার মানে হচ্ছিল ইয়া এরিয়াতে কি বলে হচ্ছিল থ্রট এরিয়ার হচ্ছিল মেডিসিন। এইটা ব্রাঞ্চিয়াল নার্ভ এরিয়া থেকে C13 ও যে কি কোথায় কাজ করে? C13 হচ্ছিল আমার থ্রট এরিয়ার যে টিস্যুগুলো আছে, এই টিস্যুগুলার হচ্ছিল যে মেমব্রেনের উপরে কাজ করে। ঠিক আছে। তো এই সেলের মেমব্রেনের উপরে কাজ করে, সেলের মেমব্রেন সে যদি ঠিক করে তাহলে হচ্ছিল আমার থ্রট এরিয়ার কাজগুলো হয়ে যায়। ধরেন হচ্ছিল ধরেন কথা বলার ক্ষেত্রে, বা ঠান্ডা লাগলে গলা বসে যায়, বা অনেক লেকচার দিলে সেইখানে কি হয়, মানে হচ্ছিল তার গলা ভেঙে যেতেছে, সেইখানে C13 রে আমি গার্গল করতে দিলাম, বা হচ্ছিল আউটসাইড কম্প্রেস করতে দিলাম, এবং হচ্ছিল তাকে মেডিসিন খাইতে দিলে তার হচ্ছিল স্বরভঙ্গ যে বিষয়টা, এটা ঠিক হয়। এই স্বরভঙ্গ বিষয়টা আসলে কিভাবে হয় সেই জিনিসগুলো হচ্ছিল আমাদেরকে আসলে বুঝতে হয়, জানতে হয়। হ্যাঁ, C13 আমার এই স্বরভঙ্গে কাজ করে আমি জানি, কিন্তু এই স্বরভঙ্গটা কেন হয় সেটা যদি জানতাম, তাহলে এই মেডিসিনটারে আমি আরো বিভিন্ন জায়গায় প্রয়োগ করতে পারবো। মানে হচ্ছিল যে আমার এই যে C13 যে মেমব্রেন এরিয়াতে কাজ করে, সেই মেমব্রেন এরিয়া গুলাও আমার কি শরীরে আরো অন্যান্য জায়গায় আছে। এখন হচ্ছিল যে আমার থ্রট এরিয়ার যে সেলগুলো আছে, যে টিস্যুগুলো আছে, এগুলো হচ্ছিল অনেক সফট। হ্যাঁ, পি ওয়ান হচ্ছিল যে আমার কি সফট টিস্যুর উপরে কাজ করবে। হ্যাঁ, P4 আমার সফট টিস্যুর উপরে কাজ করে না, আবার P3 হার্ট টিস্যুর উপরে কাজ করে। হ্যাঁ, এর জন্য হচ্ছিল P1 কে বলা হয় লেডি অ্যান্ড চিলড্রেন মেডিসিন। হ্যাঁ, তাদের হচ্ছিল যে আপার রেসপিরেটরির, মানে হচ্ছিল যে মেয়েদের অথবা বাচ্চাদের যদি হচ্ছিল আপার রেসপিরেটরি কোনো ব্লকেজ, হ্যাঁ, অতিমাত্রা শ্লেষ্মা বা হচ্ছিল শুষ্কতা হয় যদি, তাহলে হচ্ছিল আমার এই জায়গায় P1 এবং C13 ডারে যদি থার্ড এরিয়াতে আসে, ঠিক আছে, ফ্যারিংস ল্যারিংস এরিয়াতে যদি হয়, তাহলে হচ্ছিল আমার P1 C13 বেস্ট রেমেডি ফর লেডি অ্যান্ড চিলড্রেন। আবার ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে, ঠিক আছে, আমার হ্যাঁ হলো ভাই, জি। ওই লেডিয়ান চিলড্রেনের জন্য P3টা আমরা সিলেক্ট করি না? আচ্ছা, P3, আচ্ছা গোলা P- ফেলছি, মেবি, ইয়েস ইয়েস, P3। আর P1টা হচ্ছিল ছেলেদের রেমেডি, এটা হচ্ছিল যে আমার হার্ট টিস্যুতে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটারে আমি ক্লাস শেষে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব, যেহেতু মানে ইয়া বলতে বলতে হয়তো বা খেয়ে হারা একদিকে চলে গেছি। বাট মানে মেডিসিনটা আপনারা বোঝার চেষ্টা করেন, যে হচ্ছিল যে P3টা, P3টা হচ্ছিল আমার লেডি এবং চিলড্রেন রেমেডি। ঠিক আছে, এটা সফট টিস্যুর উপরে কাজ করে। আর P1টা হচ্ছিল যে আমার হার্ট টিস্যুর উপরে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছিল ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের টিস্যুগুলো হার্ড থাকে, শক্ত থাকে। হ্যাঁ, ওইখানেও কিন্তু এই P1 সাথে C13 রে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে সে জায়গায় ভালো কাজ করবে। এবং হচ্ছিল P4টা হচ্ছিল যে আমার একদম মানে ব্রনকাই এরিয়া, মানে হচ্ছিল আমার লাং রেমেডি। ঠিক আছে, মানে হচ্ছিল আমার ফুসফুসের যত ধরনের ঝামেলা আছে, ইভেন হচ্ছিল যদি টিবি যক্ষা হয়, ফুসফুসের যক্ষা, বা হচ্ছিল ধরেন হচ্ছিল যে আমার অনেক সময় আছে না যে আমরা ধরেন হিস্টাসিন জাতীয় ট্যাবলেট খাই, আমরা হচ্ছিল ফুসফুসের শেষনা, ফুসফুসের শ্লেষ্মা গুলারে আমরা ইয়া করে ফেলি, মানে শক্ত করে, সরি, শ্লেষ্মা গুলারে শক্ত করে ফেলি। হ্যাঁ, তো সেইখানে হচ্ছিল ধরেন সেইখানে তখন পিটাকে ব্যবহার করতে হয়। ইভেন আপার রেসপিরেটরিতে যদি হচ্ছিল আমরা এরকম মানে নাক দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আমি হচ্ছিল তাকে হিস্টাসিন জাতীয় বা অ্যালার্জি জাতীয় ট্যাবলেট দিয়া এই নাকের পানি পড়া বন্ধ করছি। নাকের পানি পড়া কি বন্ধ করছি না, আমার হচ্ছিল যে নাকের যে এরিয়াগুলো আছে, সাইনাস যে এরিয়াগুলো আছে, এইগুলা এরিয়াতে যে শ্লেষ্মাগুলা
তৈরি হয়েছিল সেই শ্লেষ্মাগুলো শুকায় ফেলানো হয়েছে, মানে সেই জায়গায় ধরেন শুকাইতে শুকাইতে এক ধরনের চটা পড়ে গেছে, পরবর্তীতে হচ্ছিল তার দেখা ঠান্ডা লাগলে নাকে ব্যথা লাগে এবং দেখা গেছে যে অনেক সময় মানে সে প্রচন্ড বা ইরিটেশনে ভুগে। তো সেইখানেও পি ফোর এর সাথে ধরেন হচ্ছিল যে আপনি পি1 পি4 বা হচ্ছিল যে পি3 পি4 বা পি2 পি4 আপনারা যদি ব্যবহার করেন, তাহলে সেই জায়গায় এবং সাথে জিই বা বিইটাকে যদি ইউজ করেন, তাহলে সেই জায়গায় হচ্ছিল যে আপনার এই যে শুকনা যে শ্লেষ্মাগুলো আছে যেগুলো শুকায় গেছিল সেগুলো বের করতে সক্ষম হবে ফুসফুসের ক্ষেত্রেও এবং হচ্ছিল আমার সাইনাস এরিয়াগুলোতেও। ঠিক আছে? তো এই যে জিনিসটা আপনাকে ওই জিনিসটা বুঝতে হবে যে এই জায়গায় ভাই পি1 পি2 কথা লিখছেন, কিন্তু জায়গাটা তো হচ্ছিল যে আমার কাঁধের এরিয়া, তাহলে হচ্ছে এই জায়গায় পি1 পি4 পি2 কিভাবে কাজ করবে, হ্যাঁ সি13 কিভাবে কাজ করবে। তারপরে ধরেন এই জায়গায় লেখা আছে হচ্ছিল এফ ওয়ান আমরা খুব ভালো করে জানি এটা হচ্ছিল নার্ভাস সিস্টেমের রেমেডি। সো হচ্ছিল এই জায়গায় নার্ভিক্যাল ইস্যুজ আছে, নার্ভিক্যাল ইস্যুর জন্য। তারপরে কি আছে আমার চারটা ইলেকট্রিসিটি আছে, বিই ওয়াই আর ই আর হচ্ছিল ডাব্লিউই। ঠিক আছে? আপনাদেরকে প্রত্যেক ক্লাসে বি ওয়াই আর ই ডাব্লিউ ই কোনটা কি কাজ করে না কাজ করে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের প্রত্যেক ক্লাসেই বলে থাকি। ঠিক আছে? এবং হচ্ছিল যে এই রেমিডিগুলো কিন্তু হচ্ছিল আপনাদেরকে ভিন্নভাবে বুঝানোর এবং চেনানোর চেষ্টা আমি মানে প্রতিনিয়ত আমি যেভাবে বুঝি সেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। বাট আমি জানি না আসলে আসলে যা জিনিসটা ঠিক কিনা। বাট হচ্ছিল যে এগুলা আমার কি বলে নিজস্ব কথা না, হয়তো বা বুঝানোর ক্ষেত্রটা হচ্ছিল আমার নিজস্ব, বাট এগুলো হচ্ছিল বিখ্যাত বিখ্যাত রাইটারদের মানে বলা কথা লেখা কথা, এক এক রাইটার একভাবে লিখছে, সেই জিনিসটা আমি আবার আপনাদের মাঝে ডেলিভারি করি আমার মতো করে, যাতে হচ্ছিল আপনারা আর একটু সহজ সরল ভাষায় বুঝতে পারেন। হ্যাঁ, তো আশা মানে বি ওয়াই আর ই এবং হচ্ছিল ডাব্লিউ এর ব্যাপারটা আপনাদেরকে আজকে আশা করি বলা লাগবে না, বলা লাগবে কি বলা লাগবে? হিসাবে তো বলা লাগার কথা না, এটা বারবার আলোচনা হয়েছে। হ্যাঁ, তারপরে যদি কেউ জানতে চান হুম। বলেন। অনেকে নতুন আছেন জানতে চাইতে পারেন। হ্যাঁ, নতুনদের জন্য প্রয়োজন হইতে পারে। হ্যাঁ, লজ্জা না করে বলে ফেলেন, জি এটাই। জি, বললে ভালো হয়। আচ্ছা মাফি ভাই, এবার বলি আপনাদের আমার হচ্ছিল যে আরই হচ্ছিল মেইনলি আমাদের ওই যে আপনারা একবার অনেক আগে আমার মনে আছে আপনারা হাইপোনিয়া বেশ মাতামাতি করছিলেন একটা গ্রুপে। ঠিক আছে? পরে ওই জায়গায় আমি হাইপোর কিছু ব্যাখ্যা দিয়েছিলাম। তো আরই হচ্ছিল আমার ফাংশন, মানে হচ্ছিল যে এই যে আমার যে অর্গান গুলো আছে এই ফাংশন গুলারে হাইপোরেট মানে কন্ট্রোল করে। ঠিক আছে? মানে ধরেন হচ্ছিল যে আরইটা অনেকটা এরকম যে ধরেন অ্যাক্সেলেটরের কাজ করে। ঠিক আছে? আপনি পিক আপ বাড়াইতে পারবেন, হ্যাঁ, এবং হচ্ছিল এটার পিক আপ কমাইতে পারবেন। এটা যদি পজিটিভ ডোজে দেন আরই, তাহলে এর পিক আপটা বাড়বে। হ্যাঁ, মানে হচ্ছে ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়বে। ঠিক আছে? এবং আপনি মনে রাখবেন প্রত্যেকটা সেল একটা করে ইঞ্জিন। আমাদের দেহে যত সেল আছে যত কোষ আছে প্রত্যেকটা কোষ একটা করে ইঞ্জিন। হ্যাঁ, আপনাদেরকে আজকে একটা পিকুলিয়ার কথা বলি আর কি, সেটা হইতেছে যে অক্সিজেন আমাদের শরীরে কি কাজে লাগে, কেন শরীর অক্সিজেন গ্রহণ করে? অক্সিজেন তো পেট্রোল, জ্বালানি। নরেশ দা একটু থাইমা যান, আর কোয়েন না, যা কইছেন যতটুকু কইছে থাইমা যান। একজন বলছে ব্লাড পিউরিফায়ার করে, তারপরে বলেন। লজ্জার কিছু নাই, আমরাই ভাই, আমরাই আপারা, আমরাই, লজ্জার কিছু নাই। ঠিক আছে? জানা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আমরা যেটা জানি সেটা বলি, মানে অসুবিধা নাই। ভাঙা তো অবশ্যই দিব, কিন্তু আপনি চুপ থাকলে আমি এটা স্কিপ করে চলে যাব। ভাই এটা জ্বালানি হিসেবে কাজ করে দেহে। কি জ্বালানি হিসেবে কাজ করে? দেহে পরিচালনা করার জন্য একটা শক্তি প্রয়োজন না, সেই শক্তি জ্বালানি হিসেবে কাজ শক্তি তো শক্তির জ্বালানি তো হচ্ছিল যে আমার সেল তো হচ্ছিল শক্তি উৎপাদন করে, তো অক্সিজেন কি করে? এটাকে তো চালাইতে হবে। কি অক্সিজেন ওইখানে কি করে, মানে চালাইতে তো হবে, তো বুঝলাম। তো যদি ব্লাড না যায় আর নড়ে তো একটু জালাল ভাই একটু মিউট হন, আপনার ইসে থেকে রিপোর্ট আসতেছে। জি, আগে হচ্ছিল শামীম রেজা ভাই। হ্যাঁ, এটা জ্বালানি হিসেবে তো বুঝলাম, জ্বালানি হিসেবে অক্সিজেন সেলে কি কাজ করে? যদি সেলে যদি ব্লাড না যায় ওই সেল কি এনার্জি তৈরি করতে পারবে? না, তা পারবে না, ঠিক আছে।
তাহলে কি কিন্তু জ্বালানি হিসেবে কাজ করে? যেটা আমরা জ্বালানি হিসেবে কাজ করি, এটা তো বললাম আমাদের যান্ত্রিক হিসাবে জ্বালানি, দেহের ভাষাটা অন্যরকম। হুম, যদি নিউট্রিশন না যায় সেলে, যদি আপনার নিউট্রিশন না যায়, লিভার যদি হচ্ছিল কোনো পুষ্টি না দেয়, তাহলে কি ওই সেল বাঁচবে? না, তা বাঁচবে না। তাহলে ওটাও তো জ্বালানি। পুষ্টি দেওয়ার জন্যই তো ওইটা। অক্সিজেন কি পুষ্টি বহন করে? পুষ্টি বহন করে না ঠিক, কিন্তু ওইটাকে খাদ্য মানে আহা, কত না হলো দরকার। না, ঠিক আছে, ধন্যবাদ আপনারে। জি ভাই, জালাল ভাই হাত তুলছেন, বলেন। জি স্যার, আমি যেটুকু বুঝি স্যার বলবেন না, অক্সিজেন হচ্ছে আমাদের স্যার বলবেন ব্লাডের না প্লিজ, স্যার বলবেন না। মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা ছেলে আমাদেরকে আহ, উম, মানে শক্তি পৌঁছে দেয় এবং কার্বন ডাই অক্সাইড বের করার জন্য সাহায্য করে। মানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বের করতে সাহায্য করে। ওকে, ঠিক আছে। আর কেউ? জি প্লিজ বলেন। হ্যাঁ বলেন বলেন দীপক দাদা। অক্সিজেন আমাদের ফুসফুসে গিয়ে ইয়ার সাথে মিশ্রিত হয়ে আমাদের যে ইয়ে দূষিত ব্লাডটা আছে, সেই ব্লাডটাকে পরিশোধনের কাজ করে। আচ্ছা, ঠিক আছে, দেহের ধন্যবাদ। দূষিত কার্বন ডাই অক্সাইড মিশ্রিত দূষিত রক্ত ফুসফুসের মাধ্যমে ফুসফুসে গিয়া এতে হার্টের হৃৎপিণ্ড থেকে ফুসফুসে গিয়া জমা হলে সেখানে অক্সিজেন দূষিত রক্তের কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে নিষ্কাশন করে অক্সিজেন দিয়ে রক্ত বিশুদ্ধ করে। সেই বিশুদ্ধ রক্ত প্রত্যেকটা কোষে গিয়া আমাদের জীবন অতিবাহিত করে। রক্ত অক্সিজেন না থাকলে রক্ত টিকবে না এবং আমরা বাঁচবো না। অক্সিজেন সমৃদ্ধ রক্ত হইলো বিশুদ্ধ রক্ত, আর কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত হইলো দূষিত রক্ত। ঠিক আছে, এটা তো আপনারা যা ব্যাখ্যা দিলেন সবই হচ্ছিল যে এটার বাহন, কিন্তু অক্সিজেন মূলত কি কাজ করে? এই যে অক্সিজেন হলো কোষের প্রাণ। যদি কোষের প্রাণ আচ্ছা, অক্সিজেন। অক্সিজেন যদি কোষের প্রাণ হয়, হ্যাঁ, তাহলে যদি হচ্ছিল পুষ্টি না যায়, ঠিক আছে, হ্যাঁ, পুষ্টিও তো ব্লাডের মাধ্যমে যায়। তারপরে ধরেন বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যায়, পটাশিয়াম যায়, হ্যাঁ, সালফার যায়, আরো বিভিন্ন ধরনের এগুলা যদি না যায়, তাহলে কি কোষ বাঁচবে? না, সবই লাগবে। সবই লাগবে, হ্যাঁ, সবই তো লাগবে, ঠিক আছে, কিন্তু অক্সিজেনের কাজটা কি? অক্সিজেন পরিবাহক হিসেবে কাজ করে। না তার না কারণ না অক্সিজেন যদি দাদা, না থাকে, হুম হুম, হ্যাঁ, ঠিক আছে, অক্সিজেন যদি না থাকে তাহলে কোনো কিছু পরিবহন হবে না, সব স্টপ হয়ে যাবে। না, পরিবহন তো এগুলো করে ঠিক না। ব্লাড, অক্সিজেন তো পরিবাহিত হয়। ব্লাডে যদি অক্সিজেন না থাকে, অক্সিজেনের অনুপস্থিতি ব্লাড স্থির হয়ে যাবে, ব্লাড আপনার কমে যাবে। বেইনে কি থাকে? অক্সিজেন থাকে। বেইনে যে রক্তটা, এই রক্ত কি অক্সিজেন থাকে? অক্সিজেন কোষের ভিতরে তাপ তৈরি করে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অক্সিজেন তাপ তো তৈরি করে, ওকে ফাইন গুড, মানে নাইস একটা আনসার দিচ্ছেন, তাপ তৈরি করে, কিন্তু মূলত অক্সিজেনের কাজ কি? এখন আমরা আর পারতেছি না। আপনি বলেন, আমরা আর অক্সিজেন শরীরের দেহের প্রতিটি কোষের খাদ্য সাপ্লাই দেয়। খাদ্য সাপ্লাই দেয় ব্লাডে, অক্সিজেন তো খাদ্য সাপ্লাই দেয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি একটা কথা বলি, দেখেন আপনাদেরকে ভালো লাগে কি না, ঠিক আছে, কথা বলি। আমি যেটা বলবো যে হচ্ছিল যে আমি যেটা বলি সেটা শুনেন, তারপরে দেখেন আপনাদের এই কথাটা লজিক্যাল আসে কিনা। সবাই জানেন অক্সিজেন কিভাবে হচ্ছিল যে আমার দেহ সংগ্রহ করে, হ্যাঁ, এটা সবাই জানেন যে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে হচ্ছিল রক্ত আসে, রক্ত আসার পরে আমরা যে নিঃশ্বাস নিই, সেই নিঃশ্বাসের মাধ্যমে হচ্ছিল যে আমার ফুসফুস অক্সিজেন সংগ্রহ করে ওইখানে রাইখা দেয়। এরপর হচ্ছিল ব্লাডের সাথে সেই অক্সিজেন মিশার পরে সেটা আবার হৃৎপিণ্ডে ফেরত পাঠায়, হৃৎপিণ্ডে ফেরত পাঠানো হৃৎপিণ্ড সারা শরীরে ছড়ায় দেয়। এই যে ছড়ায় দেওয়ার সময় কি হয়, ব্লাডের সাথে আমার আর্টারিতে এ হচ্ছিল অক্সিজেন সমৃদ্ধ ব্লাড যায়, যার কারণে হচ্ছিল আর্টারির যে ব্লাডটা থাকে, ব্লাডটা থাকে রেড, ঠিক আছে, রেড মানে হচ্ছিল আমার যদি শরীরে কোথাও কাইটা যায়, সেই জায়গা থেকে যদি তাজা লাল রক্ত আসে, তাহলে সেটা হচ্ছিল অক্সিজেন সমৃদ্ধ রক্ত। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছিল যে আর্টারির মাধ্যমে হচ্ছিল আমার পুরা শরীরে ছড়া যায় এবং প্রত্যেকটা সেলে ওইটা যায়। যাওয়ার পরে সেল এই জায়গায় যে কাজটা করে, সে কাজটা হচ্ছিল এই অক্সিজেনকে বার্ন করে।
যার কারণে হচ্ছিল যে আমাদের দেহের অভ্যন্তরীণ এবং হচ্ছিল যে বাহ্যিকভাবে একটা তাপ উৎপন্ন হয়। এইটা যদি বার্ন না করে, ঠিক আছে, তাহলে এই সেল মানে বার্ন করে সে হচ্ছিল শক্তি উৎপন্ন করে বার্ন করে। যেমন ধরেন হচ্ছিল যে যত ইঞ্জিন আছে পৃথিবীতে, যত ধরনের ইঞ্জিন আছে, প্রত্যেকটা ইঞ্জিনের যে ফুয়েল লাগে, যে ফুয়েলটা, হ্যাঁ, সেটা যে কোনো ধরনের ফুয়েল হয়। তো এই ফুয়েলটা যা কি হয়, সেখানে হচ্ছিল যে মানে কৃত্রিমভাবে একটা স্পার্ক করানো হয়। সে স্পার্ক হলে যতটুকু ফুয়েল ঢুকে হচ্ছিল ওই ফুয়েলটা বার্ন হয়ে একটা শক্তি উৎপন্ন হয়। উৎপন্ন হওয়ার পরে যে পিস্টনটা আছে, পিস্টনটা তখন উঠানামা করে। তা আমার সেলের ক্ষেত্রেও সেম, সেলের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য মানে কাজ করার জন্য সেল যে কাজ করবে, যে এনার্জি তৈরি হবে, সেই এনার্জিটা তৈরি করে হচ্ছিল অক্সিজেন, এবং অক্সিজেনের কাজ হচ্ছিল সেলে যাওয়ার পরে ওই জায়গায় হচ্ছিল বার্ন হওয়া। ঠিক আছে, অক্সিজেনের আর দ্বিতীয় কোনো কাজ নাই, ওই জায়গায় যাবে এবং সে সেলে ঢোকার পরে সেল হচ্ছিল তাকে বার্ন করবে, পুড়া ফেলবে, পুড়া সে হচ্ছিল হিট উৎপন্ন করবে, তাপ উৎপন্ন করবে, এবং হচ্ছিল যে মানে সে তখন কর্মক্ষম হবে। ঠিক আছে, এরপরে এই যে পুড়া গেল, ঠিক আছে, এই অক্সিজেন পুড়া যায় কি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড যখন তৈরি হয়, এই কার্বন ডাইঅক্সাইড তখন হচ্ছিল ভেইনের মাধ্যমে আবার আমার হৃৎপিণ্ডে আসে। দ্যাট মিনস হোয়াট, যখন এই ভেইনের মাধ্যমে হৃৎপিণ্ডে আসে তখন সেটা কালচে রক্ত হয়। দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইডের রং কালো। এবং আমার শরীরে যখন কোথাও কাটা যায়, যদি রক্তটা কালচে বের হয়, ঠিক আছে, অথবা আপনি ভেইনের থেকে রক্ত বাই করে দেখবেন সেই রক্তটা টকটকা লাল না, কালচে। ঠিক আছে, এবং এই কালচে রক্তটাই হচ্ছিল যে আমার ভেইনের রক্ত, এবং এই রক্ত হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত, সেইখানে কোনো ধরনের অক্সিজেন থাকে না। এই হৃৎপিণ্ড সংগ্রহ করে কি করে, এই হৃৎপিণ্ড হচ্ছিল যে আপনি আবার ফুসফুসে পাঠায়। ঠিক আছে, যেটা ওই যে দাদা দীপক দাদা বললো, অনেকেই বলছে যে দূষিত রক্ত, বাট এটা আসলে দূষিত রক্ত না, কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত। ঠিক আছে, তো এইটা ফুসফুসে আসে, ফুসফুস তার মেকানিজমে এই কার্বন ডাইঅক্সাইড আবার ধরে রাখে। ধরে রাখার পরে আমরা যখন প্রশ্বাস দেই, হ্যাঁ, নিঃশ্বাস নেই, প্রশ্বাস ফেলি, যখন এই প্রশ্বাসটা আমরা দেই তখন ওটার সাথে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে, ওইখানে কোনো অক্সিজেন থাকে না। আবার যখন নিঃশ্বাস নেই তখন ওই জায়গায় কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উভয়ই থাকে। ঠিক আছে, তো এই অক্সিজেন সে ধরে রাখে, কার্বন ডাইঅক্সাইড রে ফুসফুস কার্বন ডাইঅক্সাইড সেক্টরে ফালায়া দেয়, আর অক্সিজেনের জায়গা রাখে, মানে অক্সিজেনের সে আর্টারিতে রাখে, কার্বন ডাইঅক্সাইড সে ভেনের সেক্টরে রাখে। ঠিক আছে, আবার যখন প্রশ্বাস ফেলি তখন ওই যে আমাদের এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছি, আর বডির যে কার্বন ডাইঅক্সাইড সেটা আবার মানে হচ্ছিল সে বের করে দেয়। ঠিক আছে, যার কারণে প্রশ্বাস ফেলার সময় দেখবেন যে হচ্ছিল এটা অনেক হিটেড থাকে। ঠিক আছে, তো সেলে তাপ উৎপন্ন মানে তাপ উৎপন্নতা এর জন্য করবে, যা কারণ হচ্ছে ওই জায়গায় মানে প্রত্যেকটা সেলে স্পার্ক করে অক্সিজেনটারে পুরায় দেয়। এই অক্সিজেন যদি না যায় সেলে, না পৌঁছে, ঠিক আছে, তাহলে আমার প্রত্যেকটা সেল স্পার্ক করতে পারবে না, হিট জেনারেট করতে পারবে না, এনার্জি লেভেল হাই করতে পারবে না। এবং দেখবেন যে হচ্ছিল যে ধরেন হচ্ছিল মস্তিষ্কে অনেক সময় অক্সিজেন কম ঢুকে গেলে মানুষ হচ্ছিল হ্যালুসিনেশনে ভোগা শুরু করে, অজ্ঞান হয়ে যায়, বা সাফোকেশনে ভোগা শুরু করে। যখনই সে বলবে যে আমি সাফোকেশনে ভুগতেছি, দ্যাট মিনস হোয়াট, তার হচ্ছিল শরীর পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছে না। ঠিক আছে, তখন তাকে খোলা বাতাসে নিতে হয়, অনেকে এসি সহ্য করতে পারে না। হ্যাঁ, দেখা যাচ্ছে এইটার পিছনে কারণ হচ্ছিল তার ব্রেনে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই হইতেছে না, যার কারণে হচ্ছিল নিতে পারতেছে না, বাট অথবা হচ্ছিল তার ফুসফুস দুর্বল হয়ে গেছে এর কারণে। তো অক্সিজেনের মেইন কাজটাই হইতেছে আমার সেলে যাবে এবং হচ্ছিল এটা বার্ন হবে, বার্ন হওয়ার পরে হিট জেনারেট করবে, এবং সেই হিটে এনার্জি লেভেল উৎপন্ন হবে, তখন সেল সক্রিয় হবে, এবং সেল তখন ধরেন হচ্ছিল এই যে যত পুষ্টি উপাদান, খনিজ উপাদান, এবং প্রত্যেকটা সেলের যে নির্দিষ্ট কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো সেল তখন করে। অক্সিজেন না গেলে সেল এই কাজগুলা করতে পারবে না। অক্সিজেনের অভাব হলে সেল এই কাজটা না করার কারণে তখন ওই সেলগুলো ড্যামেজ হওয়া শুরু করে, এবং একটা পর্যায়ে যায় যে কোনো প্রাণী যারা হচ্ছিল যে অক্সিজেনের মাধ্যমে বাইচা থাকে, যারা অক্সিজেনের অক্সিজেন তাদের জীবনধারার বাহক, ঠিক আছে, তারা আর বাঁচতে পারে না। এক সময় হচ্ছিল তাদের জীবনের শক্তিগুলা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং একটা পর্যায়ে সে হচ্ছিল নিস্তেজ এবং নিষ্ক্রিয় হয়ে যায়, তখন আমরা তাদেরকে ডেড বলি। আমি কি আপনাদেরকে লজিক দিয়ে বুঝাইতে পারছি? আমার লজিকটা কি আপনাদের কাছে মনোপুত হয়েছে? হ্যাঁ, হয়েছে।
এইটাই হইতেছে যে মানে অক্সিজেনের মেইন কাজ, অক্সিজেনের ভিন্ন কোনো কাজ নাই। অক্সিজেন হচ্ছিল যে একটা বাহক মাত্র, এবং হচ্ছিল যে এ শুধু সেলে যায় এনার্জি ক্রিয়েট করে, এইটাই হচ্ছিল অক্সিজেনের কাজ। বডিতে অক্সিজেনের আর কোনো ভিন্ন কোনো কাজ নাই, একটাই কাজ, ঠিক আছে? তো আজকের পরের থেকে আমরা এটাই তো মূল কাজ, ইঞ্জিনটাকে চালু করা, ইঞ্জিনটারে ইঞ্জিনটাকে চালু রাখা, এটাই তো মূল কাজ। এই যে দাদা, এই যে এই জায়গায় আমাদের কিছুটা জায়গায় একটু মিস্টেক আছে, ঠিক আছে? ইঞ্জিনরে চালু রাখতে হলে আরো অনেক কিছু উপাদান লাগে, ঠিক আছে? তো অক্সিজেনের কাজ হচ্ছিল বার্ন হওয়া, ইঞ্জিনে যায়, আর কোনো কাজ নেই। ওই তো ওই যে আমি প্রথমে যেটা ভিটামিন বললাম দিতে যে পারে না, মিনারেল দিতে জ্বালানি, পারে না, পেট্রোল। হ্যাঁ হুম। পেট্রোল জ্বালানি, ঠিক আছে? ওই যে প্রথমে যে বলছিলেন, এর জন্য আপনারা বলছিলাম দাদা আর যান না, থাইমা যান, ঠিক আছে? আপনি যেটুকু কোয়েশ্চেন ওটাই গুড আনাপ ছিল, হ্যাঁ এই আর কি। তো আমরা মানে হচ্ছিল অক্সিজেন, আর ধরেন হচ্ছিল যে আমাদের যাবতীয় যে মিনারেল বা হচ্ছিল যে প্রোটিন, খনিজ উপাদান, এই জিনিসটা সাপ্লাই হচ্ছিল দেয় আমাদের লিভার, ঠিক আছে? এই লিভারে সমস্ত রাসায়নিক উপাদানগুলো তৈরি হয়, বিক্রিয়াগুলো তৈরি হয়। এই তৈরি হওয়ার পরে এই জায়গা থেকে হচ্ছিল যে এই এক ধরনের আছে যেটা আইসা হচ্ছিল যে আমার এই আর্টারির সাথে মিলিত হয়, হ্যাঁ, এবং হচ্ছিল সে এই জিনিসটা সংগ্রহ করে, সে এই জিনিসটা সংগ্রহ করে হচ্ছিল যে আপনার আমাদের হচ্ছিল স্মল ইন্টেস্টাইন থেকে। স্মল ইন্টেস্টাইন থেকে হচ্ছিল যে একটা প্যারালাল নার্ভ হচ্ছিল যে একটা প্যারালাল মানে রাস্তা সরাসরি চলে গেছে লিভারে। তো আমরা খাবার খাওয়ার পরে যাবতীয় খাবার থেকে যত মিনারেলস, যত প্রোটিন, ভিটামিন, হ্যাঁ এবং খনিজ পদার্থ যা আছে সব সংগ্রহ করে তারা লিভারে দেয়। লিভার হচ্ছিল যে আমার রাসায়নিক ফ্যাক্টরি, এবং ওইখানে হচ্ছিল ধরেন রক্তের সেকেন্ড স্টোর হচ্ছিল যে ওইটা, ঠিক আছে? তো ওইখান থেকে সে হচ্ছিল আবার আর্টারিতে মানে বিভিন্ন মাধ্যমে আর্টারিতে ইয়া করে, মানে এই রক্ত সরি এই রাসায়নিক মিশ্রিত রক্ত আবার হচ্ছিল সে ইসে পাঠায়, ঠিক আছে? এই হইতেছে যে আসলে মেন কাজ। তো লিভারও ফাংশন যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছিল আমাদের এই ঘাটতি হয়, হ্যাঁ, মানে ইলেকট্রোলাইটের ঘাটতি হয়, বিভিন্ন কি বলে পুষ্টির ঘাটতি হয়। ঘাটতি হওয়ার কারণে আমাদের শরীর অনেক সময় দুর্বল হয়, রোগা পাতলা হয়, এবং হচ্ছিল ধরেন বিভিন্ন রকম রোগে ভুগি। সেলগুলো হচ্ছিল তখন ওইভাবে কাজ করতে পারে না। তো হচ্ছিল এইগুলা। তো যাই হোক, একটা ভিন্ন প্রসঙ্গে ছিলাম। তো আমরা এরপরে হচ্ছিল যে আমরা 4 নাম্বার পয়েন্ট পড়ছি, 5 নাম্বার পয়েন্ট আমরা আগের ক্লাসে পড়ছিলাম। তো 5 নাম্বার পয়েন্ট আশা করি পড়ার দরকার নাই। 6 নাম্বার পয়েন্টে আমরা আসি। 6 নাম্বার পয়েন্ট হইতেছে আমাদের পিট অফ দা স্টমাক। মানে এই এরিয়াটা হচ্ছিল যে আমার হচ্ছিল যে আমার যদি অ্যাবডোমেন এরিয়ারে 9টা ভাগে ভাগ করা হয়, তাহলে উপরের ভাগের মিডিল অংশ যেটা, ঠিক আছে, এই এরিয়াটাই হইতেছে আমার পিট অফ দা স্টমাক। তো পিট অফ দা স্টমাকের যদি ধরেন হচ্ছিল যে এই এরিয়াতে যদি কোনো ধরনের প্রবলেম হয়, সরি মানে এই এর মানে কি বলে এই কার্যক্ষমতা যদি হচ্ছিল কমে যায়, তাহলে কমে গেলে হচ্ছিল যে আমাদের যে ধরনের প্রবলেম হতে পারে সেটা হচ্ছিল যে আমাদের হচ্ছিল গ্যাস্ট্রাইটিস হতে পারে, বা হচ্ছিল যে আমাদের অ্যাকুইট ডিসপেসিয়া হতে পারে, বা হচ্ছিল যে ধরেন গ্যাস্ট্রিক আলসার হতে পারে, স্টমাক ক্যান্সার হতে পারে, ঠিক আছে, অ্যানোক্সোরিয়া হতে পারে, বা হচ্ছিল যে হেঁচকির মতো বা হিক্কা, ঠিক আছে, এই হিক্কার মতো কোনো প্রবলেম হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে। অনেকে আইবিএস এর ক্ষেত্রে মানে আসেন, ঠিক আছে, আইবিএস নিয়ে আসেন। তো আইবিএস এর ক্ষেত্রে আপনি এক্সটার্নাল এই মেডিসিন গুলারে এই মানে পয়েন্টটাতে আপনারা যদি প্রয়োগ করেন তাহলে ভালো কাজ করবে, ঠিক আছে? তারপর জন্ডিসের মতো এরিয়া, মানে জন্ডিসের মতো এরিয়া বলে জন্ডিসের মতো রোগ যদি হয়, এমনকি হচ্ছিল হৃদরোগ সংক্রান্ত যদি কোনো সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রেও আপনার এই পিট অফ দা স্টমাক এ যে এরিয়াটা আছে, এই এরিয়াটাতে আপনি বইয়ে যে বর্ণিত মেডিসিন গুলো আছে, যেমন হচ্ছিল BEREY, S2 S10, C10, C15, WE, এই মেডিসিন গুলো আপনারা প্রয়োগ করতে পারেন। দেখেন S2 S10 আমার কিসের মেডিসিন? ইন্টেস্টাইনের মেডিসিন। মূলত S2 S10 ইন্টেস্টাইনের মেডিসিন। S2টা সরি S2 বলে S10 C10 ইন্টেস্টাইন মেডিসিন, ঠিক আছে? S10টা হচ্ছিল যে আমার
স্মল ইন্টেস্টাইন এবং বিগ ইন্টেস্টাইনে কাজ করে, বাট হচ্ছিল এটা মিউকাস মেমব্রেনেতে কাজ করে। সি10টা হচ্ছিল আমার টিস্যু লেভেলে কাজ করে, ঠিক আছে। এস টুটা হচ্ছিল যে আমার কি করে, মানে হচ্ছিল যে মানে আমার যে ইন্টেস্টাইনের লেয়ার আছে, লেয়ারের থার্ড লেয়ারে যে কাজ করে, ঠিক আছে। এবং হচ্ছিল সি15 মেইনলি হচ্ছিল যে কিন্তু পরিচিত অ্যাজ এ হার্নিয়া মেডিসিন, ঠিক আছে। মানে হচ্ছিল যে কোনো কিছুর যদি বৃদ্ধি, হার্নিয়া মানে হচ্ছিল যে কোনো কিছুর বৃদ্ধি হয়ে যাওয়া, কোনো বৃদ্ধি হয়ে যায়, সে হচ্ছিল একটা পথ খুঁজে বাই করে, এবং হচ্ছিল যে সে প্রয়োজনে মানে কোনো একটা পর্দা আমাদের যে মানে অ্যাবডোমেন এরিয়াতে যে পর্দাগুলো আছে সেইগুলোরে সে প্রয়োজন হচ্ছিল ক্ষতিগ্রস্ত করে সেই জায়গাটা থেকে সে রাস্তা তৈরি করে, এবং হচ্ছিল তার যে বৃদ্ধির অংশটা আছে এই বৃদ্ধির অংশটা সে বের করে দেয়, ঠিক আছে। তো ওইটারে আমরা তখন হার্নিয়া হিসেবে করি। হার্নিয়া কিন্তু ইন্টারনালও আছে, ঠিক আছে। বৃদ্ধি হয়, দেখা গেছে যে আমার যে মানে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো সে ভেদ করতে পারে নাই, কিন্তু সে ইন্টারনালি বৃদ্ধি হইতেছে, তো সে জায়গায় সি15টা ওই জায়গায় কাজ করে ভালো। আর যে মেডিসিন গুলো আছে যেমন REYBE, হ্যাঁ সরি আমি তো হচ্ছিল যে ইয়া করে ফেলছি, মানে একটা বুঝাইতে যায় অক্সিজেনে চলে গেছিলাম। তো আরইটা মূলত আপনারা বুঝলেন যে এটা এক্সেলেশন করে, হ্যাঁ, এটা বাড়ায় কমায়। ওয়াই যে জিনিসটা ছিল হচ্ছিল যে শ্রিঙ্ক এবং রিল্যাক্স করে, মানে হচ্ছিল যে আমার কোনো এরিয়াতে যদি হচ্ছিল যে ধরেন কোনো একটা নালী বা যে জায়গা দিয়ে রস বা রক্ত প্রবাহিত হচ্ছে সেই এরিয়াটা যদি লুজ হয়ে যায়, ইলাস্ট্রিসিটি যদি ড্যামেজ হয়ে যায়, সে জায়গাটা রিল্যাক্স হয়ে যাইতেছে, তো ওই জায়গায় কি হইতেছে, সে জিনিসটা ধরে রাখতে পারতেছে না। তো ধরে রাখতে না পারলে তখন ওই জায়গায় কি করতেছে, আর মানে ওয়াইটারে আপনি হচ্ছিল এইটারে শ্রিঙ্ক করে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছিল আপনারা কি করবেন, হচ্ছিল ওটারে পজিটিভলি ইউজ করবেন, তাহলে হচ্ছিল ওটারে শ্রিঙ্ক করবে। আর নেগেটিভলি ইউজ করলে সে ওটারে রিল্যাক্স করে দিবে, মানে হচ্ছিল যে দেখা গেছে কোনো এরিয়া শ্রিঙ্ক হয়ে গেছে, সে জায়গায় যখন হচ্ছিল আপনি ওয়াইডের জন্য মানে হচ্ছিল নেগেটিভে ইন্টারনালি ইউজ করবেন, তখন ওই চেষ্টা করবে। এবং অবশ্যই বাহন মেডিসিনটা আপনারে প্রয়োগ করতে হবে। কথার কথা আমি জাস্ট সহজ সরল এক্সাম্পল দেওয়ার জন্য আমি বললাম যে হচ্ছিল যে আমার ইউরিনারি যে হচ্ছিল যে ব্লাডারের আগে যে হচ্ছিল যে নালীটা আছে, মূত্রনালী, হ্যাঁ, এই নালীটা হচ্ছিল আমার শ্রিঙ্ক হয়ে গেছে, তখন এই ওয়াইটারে ওইখানে পৌঁছাইতে হইলে আমার কোন মেডিসিনটা ব্যবহার করতে হবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ঘুমায় গেছে। আরই লাগবে না, আরই দিয়া হচ্ছিল আপনি ওইখানে পৌঁছাতে পারবেন না। ওই অর্গানের মেডিসিন কি? ওই মানে আমার ইউরিনারি ট্র্যাকের মেডিসিনটা কি? সি তো বুঝলাম, সি কত? C2 না, সি2 তো হচ্ছিল আমার C6 ইউরিনারি ব্লাডারে, সি6 তো হচ্ছিল আমার কিডনিতে। C17 এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, সি17। তো আপনি ওয়াই সাথে যদি সি17টারে দেন তাহলে হচ্ছিল এই সি17 আপনার হচ্ছিল ওই ট্র্যাকে নিয়ে যাওয়ার পরে হচ্ছিল তখন ওয়াই ওই জায়গায় যে কাজটা করবে সেটা হচ্ছিল ওই শ্রিঙ্ক করা নালীটারে সে হচ্ছিল রিল্যাক্স করে দিবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সি17 আপনার হচ্ছিল নেগেটিভ মেডিসিনে দিতে পারেন, ঠিক আছে, এবং ওয়াইটারে পজিটিভ মেডিসিনে দিতে পারেন, যেহেতু হচ্ছিল আমাকে ওইখানে রিল্যাক্স করতে হবে। আবার যদি ওয়াইও নেগেটিভ দেন তাহলে ওটা যায় আরো শ্রিঙ্ক করে দিব। বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছিল আমাদের ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন কাজ করে। বিই কি কাজ? বি মূলত হচ্ছিল 3টা বি মানে ইয়া করে, বি ফর ব্লিডিং, বি ফর ব্লাড, আর বি ফর আরেকটা কি? বার্নিং। থ্যাংক ইউ, ঠিক আছে। এই 3টা, যে কোনো জায়গায় চোখ জ্বলতাছে, পায়ের তালু জ্বলতাছে, হাতের তালু জ্বলতাছে, সারা শরীর জ্বলতাছে, ঠিক আছে, হ্যাঁ। তো আদরান ভাই, জি, এখানে আমি আবার একটা সাকসেস কেস বলে নেই। আমার অফিসের এক কলিগ, আমি তো এর মধ্যেই দেই, বাইরে তো খুব নাই, 3 দিন আগে বলতেছে যে আমার হাতের পাতা জ্বলতেছে, হুম, ডান হাতের পাতা। জি, এটা বলার পরে আমি দুপুরে লাঞ্চের সময় ওষুধটা দিলাম নিয়ে, শুধু বি দিছি, হুম, বি দিছি যে পানির বোতলের মধ্যে 10 ফোঁটা দেন, ওইটা পানি খাইতে থাকেন, আর হাতের তালুতে 2-3 ফোঁটা নিয়ে একটু 2-3 বার ঘষাঘষি জলেন করেন, দিন। হুম। হ্যাঁ,
এই আজকে গতকাল দিছি দুপুরে, হুম। পরশুদিন বলছে গতকাল দুপুরে দিছি, আজকে সকালে অফিসে হাইসে দিয়ে বলতেছে যে আমি তো এখন তেমন অনুভব করতেছি না, মানে তেমন করতেছে না। তখন হুম। বললাম যে তাইলে আজকের দিন যাক, কালকে আবার দেখি কি বলেন। হুম, হুম। খুব মানে পজিটিভ একটা রেজাল্ট, result। শুধু বি আর কিছু না। দেখছেন, এই হলো বিষয়, আমাদের শুধু জানতে হবে কোন ভাই। কোন পাওয়ার দিচ্ছেন সেটা বলে দেন। মাশাল্লাহ, পজিটিভে দিছে। ও হ্যাঁ, আমি শুয়ে দিছি D4, এই দেখছেন, D4 দিছি। D4 যে 1/2 লিটার পানিতে 10 ফোঁটা দিয়ে খাইতেছে, হুম। অফিসের টেবিলে যে পানির বোতল থাকে, হুম। আর ওইটার থেকেই হাতে 2-3 ফোঁটা দিয়ে মেসেজ করতেছে। এই জি। তো এই বি হচ্ছিল, আপনারা এই 3টা জিনিস মনে রাখবেন। বির ক্ষেত্রে 3B, ঠিক আছে, বা ট্রিপল বি, ব্লিডিং, বার্নিং, এবং হচ্ছিল আরেকটা জানি কি বললাম, ব্লিডিং, বার্নিং, আর একটা যেন কি, আলহামদুলিল্লাহ। বিফোর হ্যাঁ, বিফোর হোয়াট, বিফোর বিফোর কি কি, ব্লিডিং। বোরিং, ব্লিডিং, ব্লিডিং, ব্লিডিং। বিফোর হচ্ছিল ব্লিডিং না, বার্নিং, ব্লিডিং, আরেকটা আছে, আরেকটা কি, বোরিং, আর ভাই হ্যাঁ, একটা ইচিং হবে না? সরি, ব্লিডিং, বার্নিং, ইচিং, এটাই তো তিনটাই তো জানতাম মনে হয়। ইচিং এ না। কি বি আছে? না না না, কিন্তু এরকম এই তিনটার কথাই তো বেশি সচরাচর জানছি। নাউজুবিল্লাহ। তিনটা বি না? 3টা বি, হ্যাঁ। 3টা বি, তো 3টা বির প্রথম আগে প্রত্যেকটাতে বি আছে, ঠিক আছে। বার্নিং এ বি আছে, বার্নিং, ঠিক আছে। ব্লিডিং বি আছে, আরটা বিতে যেন কি আছে, অক্সিজেন প্রবাহ করে কোনটাতে, কিসে যেন, অক্সিজেন। ব্রিথিং। ইস, না রে ভাই, আপনারা আজকে মুখস্থ করেন প্লিজ। বি ফর ব্লাড, বি ফর ব্লিডিং, বি ফর বার্নিং, বি ফর ও ব্লাড ব্লাড, বি ফর ব্লাড, বি ফর বার্নিং, বি ফর ব্লিডিং। এই 3টা জিনিস যদি আপনারা মনে রাখেন, বির ব্যবহার আপনারা কোনোদিন ভুলবেন না, ঠিক আছে। আর আমি অর্থাৎ রক্ত সম্পর্কিত যাবতীয় প্রবলেমে, হুম আর হলো রক্তক্ষরণে, হুম আর হলো জ্বালায়, জ্বালাপোড়ায়, জ্বালাপোড়ায়। ঠিক আছে। তো এই জিনিস, 3টা জিনিস যদি আপনারা মানে মনে রাখতে পারেন, এই 3টা জিনিস মনে রাখতে পারেন, ঠিক আছে, তাহলে আপনাদের এই মানে এই বির ব্যবহার আপনারা কোনোদিন ভুলবেন না। জ্বালাপোড়া আসছে বি, ব্লিডিং হয়েছে A1B, এন্ড ব্লিডিং এর ধরন কি, কালচে রক্ত, তাহলে A to B, ঠিক আছে। ব্লিডিং এর ধরন কি, লালচে রক্ত, সেটা পাইলসের রক্ত হইতে পারে, সেটা অ্যানাল ফিশারের যদি রক্ত হয় না, ওই মানে পুজ পরে, ধরেন পাইলসের রক্ত, সেটা হচ্ছিল ধরেন মানে অন্য কোনো পুজ ফোড়া টোরার, মানে পুজ থেকে রক্ত আসতে, পুজের পরে রক্ত আসতেছে, সে রক্তটা যদি কালচে রক্ত হয় এবং ওটা ব্লিডিং হইতেছে সমানে, হ্যাঁ কাইটা গেছে কোথাও, সে জায়গায় ব্লিডিং হইতেছে, আপনারা বি মানে বিটারে আপনারা পজিটিভে ব্যবহার করেন, সে জায়গায় A2 রে পজিটিভে ব্যবহার বা A1 রে পজিটিভে ব্যবহার করেন, ব্লিডিং কমে যাবে। আর হচ্ছিল বার্নিং, ঠিক আছে। সো বি মানে ব্লাড সংক্রান্ত যত ইস্যুজ আছে, সেই জায়গায় আপনারা বিটারে অবশ্যই রাখতে পারেন, ঠিক আছে। সেটা সিঙ্গেল মেডিসিন হিসাবে রাখতে পারেন। এখন হচ্ছিল ধরেন মানে ইয়া তো দরকার, মানে বাহন তো দরকার। একটু পজিটিভে ব্যবহার করলে তো ব্লিডিং বেড়ে যাবে, নেগেটিভে ব্যবহার করলে কমবে। মানে বি বলবো না? বি মেডিসিনটা কি মেডিসিন, পজিটিভ মেডিসিন না নেগেটিভ মেডিসিন? বি তো পজিটিভ পজিটিভ Positive, মেডিসিন, হ্যাঁ। দ্যাট মিন্স হচ্ছিল যে বি পজিটিভে প্রয়োগ করলে তার কার্যক্ষমতা মানে হচ্ছিল সে পজিটিভলি কাজ করবে, আর নেগেটিভে প্রয়োগ করলে উল্টাটা কাজ করবে। তার আমার হচ্ছিল এই জায়গায় ব্লিডিং হইতেছে, তো বি ফর ব্লিডিং, তো আমি এই জায়গায় পজিটিভে দিলে তার ব্লিডিং কমবে, নেগেটিভে দিলে ব্লিডিং বাড়বে। না, খাওয়ার ক্ষেত্রে আপনি তো আগে রক্ত থামাবেন না, এটা কি খাওয়ায় থামাইতে পারবেন? না এক্সটার্নাল তো লাগাইতে হবে।
এর জন্যই তো আমাদের ক্লাস আজকে হইতেছে এক্সটার্নালি ক্লাস, এক্সটার্নালির উপরে ফোকাসটা বেশি থাকবে আমার লেকচারও, বুঝছেন? তো আপনাকে মানে হচ্ছিল যে জিনিসগুলা, এই জিনিসগুলো আপনারা সূক্ষ্ম জিনিস একটু খেয়াল রাখবেন, খেয়াল রাখলে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? তো হচ্ছিল যে এইটাই তো এক্সটার্নাল ইউজের ক্ষেত্রে আপনারা, এবং মানে এক্সটার্নাল ইউজের ক্ষেত্রে আপনারা অলওয়েজ চেষ্টা করবেন পজিটিভ এবং মোর পজিটিভ দেওয়ার জন্য, ঠিক আছে? আপনাদের কাছে যদি D1 মেডিসিন থাকে আপনারা D1 মেডিসিন এক্সটার্নাল ইউজে দিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এক্সটার্নাল ইউজে আপনারা নেগেটিভ মেডিসিন ব্যবহার করবেন না। এতে হচ্ছিল যে যেটা হয় যে কি বলে সেলগুলারে সে হচ্ছিল স্টিমুলেট করে, এবং স্টিমুলেট হলে একটা পর্যায়ে সেলের যে কার্যক্ষমতা সেই ক্ষমতাটা নষ্ট করে ফেলবে। মানে মোর নেগেটিভে ব্যবহার করলে, সেটা যদি আপনি 30, 200, 1000-এ ব্যবহার করেন তাহলে সেলের ক্ষতি হবে। সেল কাজ করবে একটা মানে প্রথম দিকে কাজ করবে, শেষে যা হচ্ছিল যে আপনি বারবার প্রয়োগের পরে সেল ওটা কাজ করবে না, ঠিক আছে? যে জায়গায় হচ্ছিল সেলের ইলাস্টিসিটি মানে হচ্ছিল যে সরি কোষের ইলাস্টিসিটি যে জায়গায় নষ্ট হয়ে যায়, হ্যাঁ, সেই জায়গায় আমি নেগেটিভ মেডিসিন দিলে সেই ইলাস্টিসিটিটা ফিরে আসবে না, সে জায়গায় পজিটিভ মেডিসিন দিলে ইলাস্টিসিটি ফিরে আসার পসিবিলিটি থাকে। ইরেকটাল ডিসফাংশনের ক্ষেত্রে আপনারা যদি নেগেটিভ মেডিসিন এক্সটার্নালি প্রয়োগ করেন, ওর মানে ইরেকটাল ডিসফাংশন ভালো তো হবেই না, যাও একটু আসলে হেরাও যাব, ঠিক আছে? কোথাও ধরেন হচ্ছিল যে যেহেতু আপনারা ডাক্তার, সো আপনারা এটা হচ্ছিল যে মানে আশা করি যে ডাক্তারি ভাবে নিবেন, হ্যাঁ, যেহেতু হচ্ছিল যে অ্যানাটমিক্যাল ইস্যুস গুলো আসতেছে। তো আমরা সবাই অ্যাডাল্ট এবং আমরা জানি যে ছেলেদের কি থাকে মেয়েদের কি থাকে, ঠিক আছে? তো ধরেন হচ্ছিল যে ব্রেস্ট যদি হচ্ছিল যে মানে হচ্ছিল ইয়া হয়ে যায়, ঝুলে যায়, সেই ক্ষেত্রে এটারে পূর্বের অবস্থানে ফিরে আনা সম্ভব যদি হচ্ছিল আপনার এই ধরেন কি বলে আরই প্রয়োগ করেন, ঠিক আছে? সেই জায়গায় যদি C1টারে প্রয়োগ করেন এক্সটার্নালি মোর পজিটিভে, দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে তাদের ইলাস্টিক এই যে মানে ঝুলে যাওয়ার পিছনে কারণ হচ্ছিল যে ওই জায়গার ইলাস্টিসিটিটা আস্তে আস্তে বয়সের কারণে ইলাস্টিসিটিটা আস্তে আস্তে মানে দুর্বল হয়ে যাওয়ার কারণে হচ্ছিল যে এই অবস্থা তৈরি আসছে, হ্যাঁ। তো হচ্ছিল এই জায়গায় যখন আপনারা অবশ্যই একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত একটা মানে ওভার এইজের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়, সেটা বুঝতে হবে। যাদের ধরেন হচ্ছিল অল্প বয়স বাট হচ্ছিল এই কাজটা হয়েছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আপনারা এই মেডিসিন যদি এক্সটার্নালি ইউজ করেন, এর সাথে হচ্ছিল যে ইন্টারনালি কিছু গ্ল্যান্ড মেডিসিন গুলারে ইউজ করেন, হ্যাঁ, মানে নিউট্রিশন বেসড মেডিসিন, সে জায়গায় পটানাইজ মেডিসিন না, নিউট্রিশন বেসড মেডিসিন মানে হচ্ছিল যে D6 বা D7 এ যদি আপনারা প্রয়োগ করেন, হ্যাঁ, দেখবেন যে আস্তে 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 তার ইলাস্টিকনেস গুলো বাড়বে, এবং হচ্ছিল যে আগের থেকে হচ্ছিল যে অনেকটা ইমপ্রুভমেন্ট তাদের ভিতরে মানে তাদের ওইখানে দেখা যাবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তো আর একটা যেন কি মেডিসিন ছিল, আরই বলছি, ওয়াই বলছি, বি বলছি, এরপর ছিল ডাব্লিউই। WE ডাব্লিউ হচ্ছিল যে এই জায়গায় হচ্ছিল আমার নিউট্রাল মেডিসিন। আর ধরেন হচ্ছিল যে আপনি ধরেন কথার কথা ওয়াইটারে প্রয়োগ করছেন, হ্যাঁ, এখন হচ্ছিল মূত্রনালীতে আপনারা ওয়াইটারে প্রয়োগ করছেন রিল্যাক্স করে দেওয়ার জন্য, বাট রিল্যাক্সেশনের পরিমাণ এটারে হচ্ছিল যে আপনি জানেন না যে আমার 4 mm যে পাইপটা আছে, ঠিক আছে, নারী পুরুষ উভয়ের জন্য, কিন্তু এটা আসলে 4 mm থাকে পাইপটা, নলটা। তো 4 mm পাইপটা আছে, এটা কতটা শ্রিঙ্ক করছে, আর আমি ওয়াই প্রয়োগ করলে এটা আসলে কতটা হচ্ছিল আমার এক্সপান্ড না, কতটা হচ্ছিল রিল্যাক্স আইসা সে আসলে কতটা করে দিবে, ঠিক আছে? তো এটা যদি আপনারা রিস্ক মনে করেন, সেই সাথে আপনারা যে কোনো ইলেকট্রিসিটির সাথে, ঠিক আছে, আপনারা ডাব্লিউটার প্রয়োগ করবেন, তাহলে হবে কি মানে আপনারা না মাত্রার ওইদিকে নিয়ে যাবে না মাত্রার এদিকে নিয়ে আসবে, সে তখন তাকে নিউট্রাল পজিশনে আনার চেষ্টা করবে। দ্যাট মিনস হোয়াট, যেটা 4 mm ছিল তাকে 5 mm সে করবে না, সে তাকে হচ্ছিল সরি এটা 3 mm ছিল, বাট আদর্শিকভাবে হচ্ছিল এটা 4 mm থাকে, কিন্তু আমার ওয়াই প্রয়োগের কারণে এটা 5 mm হয়ে গেছে, সে ওইটারে 5 mm করবে না, সে ওটারে 4 mm এই রাখার চেষ্টা করবে, হ্যাঁ, বাট বা হচ্ছিল সেটাতে সে 4 mm করবে। কিন্তু যেটা হবে সেটা হচ্ছিল যে সিঙ্গেল ওয়াই প্রয়োগ করলে এটা যত দ্রুত রিল্যাক্স হবে, ডাব্লিউটারে যখন ওটার সাথে অ্যাড করবেন তখন সে ওটা দ্রুত রিল্যাক্স হইতে দিবে না ডাব্লিউই, ঠিক আছে? এর জন্য তখন আপনাকে কি করতে হবে, এর জন্য তখন হচ্ছিল আপনাকে কিছু রেশিও মেনটেন করতে হবে। যেমন ধরুন হচ্ছিল আপনারা C17 এর হচ্ছিল আপনারা নেগেটিভে প্রয়োগ করলেন, হ্যাঁ, ওয়াইটারে হচ্ছিল আপনারা কি করলেন, ধরেন কথার কথা ওয়াইটারে হচ্ছিল আপনারা 4 ফোঁটা দিয়ে দিলেন, ডাব্লিউটারে আপনারা
2 ফোঁটা বা 1 ফোঁটা দিয়ে দিলেন, হ্যাঁ, D4 থেকে 2টারে দিয়ে দিলেন। তাহলে কি হবে, সে হচ্ছিল যে C17 এরও মানে হচ্ছিল যে কর্ম ইয়া করবে, মানে কন্ট্রোল করবে, এবং ওয়াইটাকেও সে কন্ট্রোল করবে। যেহেতু হচ্ছিল যে C17 W এবং ওয়াই দুইটারে বহন করে নিয়ে যাইতেছে তার অর্গানের কাছে, ঠিক আছে। তো এর জন্য হচ্ছিল যে আমার ওয়াই একটু বেশি কাজ করবে আর ডাব্লিউ একটু কম কাজ করবে, যার কারণে হচ্ছিল যে ওই যে লাগাম টানা ধরার যে বিষয়টা, ও ডাব্লিউ ওয়াই রে যেভাবে লাগাম টানা ধরবে সেই পরিমাণ লাগাম সে তখন টানা ধরতে পারবে না, যার কারণে হচ্ছিল কি হবে, ওয়াই যেরকম পাগলা ঘোড়ার মতো দৌড় দিবে তখন মানে লাগাম টানা ধরলে যে ব্রেকটা হবে সেটা না করে সে আস্তে আস্তে তারা করবে এবং স্লোলি হচ্ছিল যে এই ঘোড়া আস্তে আস্তে থামবে, ঠিক আছে। মানে হচ্ছিল ওটা হবে, তো এর জন্য তখন দেখা গেছে যেটা 1 সপ্তাহ হয়ে যেত সেটা হয়তো বা 1 মাস সময় লাগবে। এই হলো শুধু পার্থক্য মেডিসিন ইউজের ক্ষেত্রে। তো এরপরে আর কোনো আছে, আর কোনো ইলেকট্রিসিটি আছে? আমার 5টি ইলেকট্রিসিটি আমি কভার করছি, ঠিক না? জি এটা আছে ভাই, জি জি জি, থ্যাংক ইউ। জিটা হচ্ছিল একটা জিনিস মনে রাখবেন জির ক্ষেত্রে, জি হচ্ছিল ঘাটতি এবং বাড়তি। যে কোনো জিনিসের, যে কোনো কোষ বা যে কোনো সেল, যে কোনো অর্গানের ঘাটতি এবং বাড়তির কাজ করে জিই। যদি বাড়তি হয় তাকে ঘাটতি করবে, যদি ঘাটতি হয় তাকে বাড়তি করবে। জিই মানে হচ্ছিল জেনারেট, সে হচ্ছিল ড্যামেজ সেল জেনারেট করে, বাট যদি অঙ্গ হানি হয় সেটার সে জেনারেট করবে না, না হাতি কাটা ফেলাইছে ওটার আবার নতুন করে জি লাগায় জেনারেট করতে পারবেন না, ঠিক আছে। বাট হচ্ছিল যে আমার কোষ বা সেল যে জায়গায় ড্যামেজ হয়েছে এই ড্যামেজ গুলোর সে রিপেয়ার করবে, এর জন্য হচ্ছিল জির কাজ হচ্ছিল ঘাটতি বাড়তি এবং হচ্ছিল জেনারেট করা, জি ফর জেনারেট। যে কোনো কোষ সেল জেনারেট, যেটা বাই ডিফল্ট কখনো ছিলই না, বা হচ্ছিল যে অপারেশন করে ওই জায়গাটারে কাইটা ফেলানো হয়েছে, ওই জায়গাটা নাই, ওই জায়গাটা জেনারেট হবে না। বাট হচ্ছিল যে এরিয়াটাতে আপনার এখনো ওই অঙ্গটা আছে কিন্তু ওই জায়গায় ওই অঙ্গটা ধ্বংসপ্রাপ্ত হইতেছে, সেই জায়গায় হচ্ছিল এই সেলগুলারে জেনারেট করা বা হচ্ছিল টিস্যুগুলারে জেনারেট করা বা হচ্ছিল নার্ভিক্যাল সিস্টেমটা জেনারেট করতে হইলে এই জিটাকে প্রয়োগ করতে হবে। এবং জির সাথে অবশ্যই যে অঙ্গতে আপনার এই ক্ষতিটা হয়েছে সে মানে অর্গান বেজ মেডিসিনটাকে অবশ্যই ওই জির সাথে আপনাকে দিতে হবে। এমন ধারণা ছিল যে আমার মস্তিষ্কে ইয়া হয়েছে, ঠিক আছে, এখন আমার মস্তিষ্কের রেমেডি কি? F1 F1 তো নার্ভের রেমেডি, না, নার্ভের, হ্যাঁ, মস্তিষ্কের রেমেডি, মস্তিষ্কের ব্রেন। ব্রেনের রেমেডি কি? এ এ হ্যাঁ এটা ঠিক আছে। আমরা গত ক্লাসে একটা মানে মেডিসিন পড়াইতে যা কয়েকটা হোমিও মেডিসিনের নাম দিছিলাম যে এই হোমিও মেডিসিন গুলো দিয়া এই মেডিসিনটা তৈরি হয়। সে জায়গায় আর্নিকা মন্ট ছিল। আর্নিকা মন্ট কি আমাদের ব্রেনের রেমেডি? হ্যাঁ এপিপি তো ঠিক আছে আপু, ঠিক আছে এপিপি ঠিক আছে। এখন ধরেন ব্রেনের সূক্ষ্ম জায়গায় ব্রেনে তো ধরেন হচ্ছিল সব সূক্ষ্ম রগ, হ্যাঁ, এবং হচ্ছিল যে এই যে আমাদের ব্রেন স্ট্রোক হয়, হ্যাঁ, এটা তো হচ্ছিল মানে হচ্ছিল যে আমাদের ভেইন গুলা ফাইটা যায়, হচ্ছিল যে এই স্ট্রোক গুলো রক্ত জমা বা ব্রেনের রক্তক্ষরণ হইতেছে, হ্যাঁ, এই যে সূক্ষ্ম নার্ভ গুলাতে ওই জায়গায় হচ্ছিল যে কি বলে ব্লকেজ হইতেছে বিভিন্ন কারণে, তো এই কাজগুলো হইতেছে না, তখন হচ্ছিল এক সাইড প্যারালাইজ হয়ে যায়। তো আমার এই যে ব্রেনের মানে মস্তিষ্ক হচ্ছিল সবচেয়ে সূক্ষ্ম জায়গা, মানে এই রক্ত প্রবাহের অথবা হচ্ছিল রক্ত প্রবাহের জন্য সূক্ষ্ম জায়গা, এবং রক্ত যদি অক্সিজেন যদি রক্তের সাথে যদি না যায়, রক্ত যদি ওই জায়গায় পৌঁছতে না পারে তাহলে হচ্ছিল ব্রেনের সেলগুলার পুষ্টি পাবে না, তারপর হচ্ছিল যে অক্সিজেন পাবে না, তখন হচ্ছিল যে এই ব্রেন ড্যামেজ গুলা বা ব্রেনের ক্ষতি হওয়া শুরু করে। তাহলে এই ধরেন হয়তোবা দেখা গেছে যে আমার রক্তগুলা বেশি থিক হয়ে গেছে, রক্তগুলা থিক যার কারণে যাইতে পারতেছে না, তখন ওই জায়গায় আমার এই মেডিসিন যাওয়ার বাহন কোন মেডিসিন? কোন মেডিসিনটা মানে যে জায়গায় কেউ যাইতে পারে না সেই জায়গায় ওই মেডিসিন রে সে নিয়ে যায়? জি বলেন।
A3 না, ইয়া, কে যেন হাত তুলছে? হ্যাঁ, মনিরুল ইসলাম ভাই, জি বলেন। ভেন 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 ওয়ান। আচ্ছা, ভেন ওয়ান, একজন বলছে ভেন ওয়ান। আর কেউ? আপনার কি ক্লাস বেশি বোরিং হয়ে যাইতেছে না? আমি কোশ্চেন, ভেনুয়ান আমিও বলি ভেনুয়ান। আচ্ছা ভেন ওয়ান দুইজন। আর কেউ? তাদের দুজনের, আচ্ছা ভেন ওয়ান, এক্স্যাক্টলি ভেন ওয়ান। আপনারা মনে রাখবেন, হ্যাঁ মিউট করেন, হ্যাঁ আপনারা মনে রাখবেন, যদি কোথাও দেখতেছেন আপনি মেডিসিন দিচ্ছেন বাট হচ্ছিল যে আপনার মেডিসিন মানে প্রপার ওয়েতে কাজ করতেছে না, ঠিক আছে, তখন ওই জায়গায় হচ্ছিল যে ওই মেডিসিনের সাথে বা প্রোটোকলের সাথে আপনারা ভেন ওয়ান অ্যাড করে দেন। হ্যাঁ, ভেন ওয়ান, কারণ কি জানেন, আপনি যত মেডিসিনই খান, মেডিসিন কাজ কিভাবে করে, এখন যদি একটা কোশ্চেন করি, সেটা এলোপ্যাথি মেডিসিন হোক, হোমিওপ্যাথি মেডিসিন হোক, হ্যাঁ, বা হচ্ছিল যে কোনো মেডিসিন হোক, যে কোনো মেডিসিন পৃথিবীর 570 বা 70 প্লাস আপনার হচ্ছিল চিকিৎসা পদ্ধতি আছে। প্রত্যেকটা চিকিৎসা পদ্ধতিতে কিছু পদ্ধতি আছে হচ্ছিল ওর মধ্যে 25টা না 30টা পদ্ধতি আছে হচ্ছিল আপনার আউটার, মানে হচ্ছিল যে ফিজিক্যাল এক্সারসাইজ বা মানে হচ্ছিল ফিজিক্যাল বিভিন্ন রকম ইয়া করে হচ্ছিল করে, আর বাকি সব যা আছে তা হচ্ছিল রেমেডির মাধ্যমে, বিভিন্ন রকম রেমেডির মাধ্যমে করে। এখন এই যে রেমেডি, এই রেমেডি মূলত কিভাবে কাজ করে? আচ্ছা যাক, এটা আপনাদের বলতেছি না, আপনারা হচ্ছিল এটা চিন্তার খোরাক থাকলো, নেক্সট ক্লাসে এই রেমেডি কিভাবে কাজ করে, নেক্সট ক্লাসের আগে আপনারা হচ্ছিল এটা থিসিস আকারে বা হচ্ছিল একটা সংক্ষিপ্ত 2-4 লাইন, 10-15 লাইন, সেটা আপনারা গুগল হোক, চ্যাট জিপিটি হোক, যে কোনো মাধ্যমে হোক, আপনারা এটা যাই না গ্রুপে প্রত্যেকে হচ্ছিল যে এটা সাবমিট করবেন, ঠিক আছে, গ্রুপে। এটা হচ্ছে আপনাদের চিন্তার খোরাক থাকলো যে মেডিসিন আমাদের শরীরে কিভাবে কাজ করে। তো আমরা যেটা বলতেছি, মানে আমি যেটা বলতে চাইতেছি এখন, সেটা হতেছে যখন দেখবেন যে আপনি প্রোটোকল দিছেন, আপনি সবকিছু চেক করে দেখলেন না আপনার প্রোটোকল ঠিক আছে, আপনার মেডিসিন ঠিক আছে, আপনার পটেন্সি ঠিক আছে, বাট তারপর ওষুধ কাজ করতেছে না, দ্যাট মিনস হোয়াট, এই ওষুধটা ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারতেছে না। তো ওষুধ যে ওই জায়গায় পৌঁছাইতে হইলে আপনাদেরকে তখন ভেন ওয়ান্ডারে ব্যবহার করতে হবে। মনে রাখবেন, ভেন ওয়ান হচ্ছিল যে দুইটা কাজ করে, একটা হচ্ছিল বংশগত, যে কোনো রোগের ক্ষেত্রে ভেন ওয়ানকে ব্যবহার করি আমরা, কিন্তু জানি ভেন ওয়ান বংশগত হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে। সেকেন্ড যেটা আজকে আমি আপনাদেরকে জানাইতেছি, সেটা হচ্ছিল ভেন ওয়ানটা হচ্ছিল যে যে কোনো ওষুধের পরিবাহী হিসাবে কাজ করে, সে হচ্ছিল ওই ওষুধটাকে ওই জায়গায় নিয়ে যাবে, কিন্তু ভেন ওয়ান নিয়ে যাবে ওই জায়গায়, কিন্তু মানে এই যে আমার C17 বা S6 বা হচ্ছিল S5 আমার C5 লিভারের, হ্যাঁ, S12 ধরেন হচ্ছিল আমার চোখের জন্য, S11 হচ্ছিল আমার ভেগাস নার্ভের জন্য, হ্যাঁ, S10টা হচ্ছিল আমার ইন্টেস্টাইন এরিয়াতে, C10টা হচ্ছিল ইন্টেস্টাইন এরিয়াতে। এখন C10 আমি মেডিসিন দিতেছি, কিন্তু তার হচ্ছিল যে ধরেন কি বলে তার ডায়রিয়া ভালো হইতেছে না, ঠিক আছে, আমি অনেক আগের থেকে একটা প্রোটোকল বলি যে ভাই যে কোনো ধরনের ডায়রিয়া হোক, হ্যাঁ, সেটা ফুড পয়জনিং হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, আপনারা যদি হচ্ছে S10 C10 VAR2 আর হচ্ছে ওয়াইটার আপনি প্রয়োগ করেন, ঠিক আছে, আপনি 200 শক্তিতে প্রয়োগ করেন, দেখবেন যে হচ্ছিল যে 3-4 বার খাওয়ার পরে বা 5-7 বার খাওয়ার পরে তার ডায়রিয়া ভালো হয়ে যাবে, মানে ডায়রিয়া তার বন্ধ হয়ে যাবে। ভালো হওয়ার পরের জিনিস এখন ধরেন হচ্ছিল যে তার বদ হজমের জন্য তার ডায়রিয়া হয়েছে, হ্যাঁ, সে একদিক দিয়া ওয়াশরুমে যাইতেছে, আরেক দিক দিয়ে সে ঢেকুর আসতেছে, সেই ঢেকুরটা হচ্ছিল যে বদ হজমের গন্ধ ওই ঢেকুরের সাথে। এরকম হয় না অনেক সময়, বিশেষ করে বর্ষাকালীন এই প্রবলেমটা অনেকের বেশি হয়, বর্ষাকালে তাদের বদ হজমের সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ধরেন হচ্ছিল যে আপনারা অ্যাসিড কেয়ারের কিন্তু মানে অ্যাসিডিটির আমি একটা ফর্মুলা আপনাদেরকে দিছিলাম গ্রুপে, জানি না কয়জন টোকায় রাখছেন, ঠিক আছে, এটারে যদি আপনারা D3 বা D4 এ পিলে ব্যবহার করেন কাজ করবে। এছাড়াও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছিল যে S10 সরি S2BE, হ্যাঁ, S2BE, এইটারে যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রেও ভালো কাজ করবে। S2 200 শক্তি, বি এটার হচ্ছিল D4 এ যদি আপনারা দেন, এই বদ হজমের কাজটা সুন্দর সে করবে, ঠিক আছে। মানে এই S2BE টা মূলত হচ্ছিল যদি বুকে জ্বালা পোড়া থাকে সেই ক্ষেত্রে কাজ করবে, আর বদ হজম বা এমনি ধরেন হচ্ছিল যে হজম শক্তি কম, হ্যাঁ, বা হচ্ছিল যে গ্যাস্ট্রিক আছে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে গ্রুপে একটা প্রোটোকল দিছিলাম, যদি কারো কাছে থেকে থাকে আপনারা তারা যাদের কাছে থাকবে, একজন শেয়ার করছে দেখে আরেকজন শেয়ার করবেন তা না, প্রত্যেকে শেয়ার করে দিবেন, ঠিক আছে। তাহলে একটা জিনিস বোঝা যাবে যে হচ্ছিল যে আপনারা কতজন
আমার এই প্রোটোকলটা, যে জিনিসটা হচ্ছিল যে আমি আপনাদেরকে খুঁজে বাই করে দিছি, আপনারা 150-200 টাকা দিয়া এই ওষুধ কিনা নিয়ে আসেন একজনের কাছ থেকে, আর এই প্রোটোকলটা আমি আপনাদের মাগনা দিছি। আমি তো ইচ্ছা করলে ব্যবসা করতে পারতাম, কিন্তু আমি এটা করি নাই, মাগনা দিছি। যাক, এটা ভিন্ন প্রসঙ্গ ভাই, আমার এই কথাটা রাগ করেন না। হ্যাঁ, মানে আমি লুজার, যার কারণে মাঝে মাঝে কথা, আমি তো মানুষ, দিন শেষে মাঝে মাঝে না বাইরে হয়ে যাওয়া হবে, সরি ফর দ্যাট। তো জি, আমরা জানি আমাদের জুনায়েদ ভাই ব্যবসা করে না। আচ্ছা আপু, তো এই এই যে জিনিসটা আসলে কোন জায়গায় ছিলাম, খেয়ে হারার জায়গায় চলে গেছি। তো ভেনওয়ান, হ্যাঁ, তো এই যে ভেনওয়ান যখন দেখবেন যে আপনি দিছেন, জুনায়েদ ভাই কইছে 5-7 বার দেওয়ার পরে তার ডায়রিয়া তো থেমে যাওয়ার কথা, কিন্তু ডায়রিয়া তো থামতেছে না, তাহলে বুঝবেন যে হচ্ছিল যে আপনি প্রোটোকল দিছেন সবই ঠিক আছে, কিন্তু ওষুধ জায়গা মতো যাইতে পারতেছে না, তার আগে ওষুধ হারায় যাইতেছে। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, ওই জায়গায় হচ্ছিল যে ভেন ওয়ান্ডারে অ্যাড করে দেন, দেখবেন 2-3 বার দেওয়ার পরে তার ওয়াশরুমে যাওয়া তো বন্ধ হবে হবে, ইভেন তার হচ্ছিল যে পরবর্তীতে কোষ্ঠকাঠিন্যতা ভুগতে পারে। ঠিক আছে, আমার বাসাতে গ্লোবুলস আকারে বানায় রাখা আছে, এবং শুধু তাই না, বাসাতে বলে দেওয়া আছে আশেপাশের যত মানুষ আছে যদি ডায়রিয়া জনিত কোনো কারণে আসে, ঠিক আছে, এই জায়গা থেকে 2-4টা পিল পানির সাথে মিশিয়ে দিয়ে দাও, বা হচ্ছিল পিলগুলোই দিয়ে দাও 2-4টে করে, ঠিক আছে, খাক। এবং হচ্ছিল যে যখন তার এই ওয়াশরুমে যাওয়ার প্রকোপটা কমে যাবে, তখন সে যেন আর ওষুধটা না খায়। এই ওষুধটা যদি কন্টিনিউ করে, তাহলে হচ্ছিল সে আবার কোষ্ঠকাঠিন্যটা ভুগতে থাকবে। তো মেডিসিন গুলারে, মানে আমাদের ইলেকট্রো হোমিওপ্যাথির মেডিসিন, মানে এটার ব্যাপক সম্ভাবনাময় একটা মেডিসিন। ঠিক আছে, আমরা হোমিওপ্যাথি মেডিসিন যেভাবে আমরা প্রয়োগ করতে না পারি, আমরা ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন সেভাবে প্রয়োগ করতে পারি। মানে আপনারা জানেন যে হচ্ছিল যে আমার কোনো ওষুধের বিজনেস নাই, এবং আপনাদের সাথে নিয়ে কারো কাছে আমি ওষুধ বিক্রিও করি না। হ্যাঁ, এবং হচ্ছিল যে এটা জানেন, বাট আমি এই ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন শেখার পরে আমি হচ্ছিল যে আমার সম্ভাবনাময় জায়গা তৈরি করতেছি, এবং হচ্ছিল যে আমি ভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। আমি মাঝে মাঝে গ্রুপে ধরুন হচ্ছিল যে আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করি সেগুলো হচ্ছিল যে ছবি দেই, যেমন আমি সাবান বানাইতেছি ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে। ঠিক আছে, এক এক জনের এক এক ধরনের ক্ষেত্রে এক এক ধরনের সাবান তৈরি করতেছি, এবং আপনাদের আশা করি যে হচ্ছিল যে আপনারা সবাই দোয়া করবেন, কেউ বদদোয়া করবেন না, বদনজর লাগাবেন না, আশা রাখি। যে আমি এটা চেষ্টা করতেছি হচ্ছিল যে আমার এই প্রোডাক্ট গুলারে বিএসটিআই করার জন্য, বিএসটিআই করার পরে এরপর ছিল আমি এই প্রোডাক্ট গুলো ছিল আমরা বাজারজাত করবো আমি। হ্যাঁ, তো আমি কিন্তু আসলে আপনাদের সাথে মেডিসিন ব্যবসায় নাই, আমি ইচ্ছা করলে মানে ধরেন 200-300 প্রোডাক্ট শুধু ইলেকট্রো হোমিওপ্যাথির উপরে তৈরি করতে পারি। কারণ লিভার ফাংশনের জন্য, কিডনি ফাংশনের জন্য, জন্ডিসের জন্য, জ্বরের জন্য, গ্যাস্ট্রিকের জন্য, মাথা ব্যথার জন্য, আর্থাইটিসের 5-7 ধরনের মেডিসিন। ঠিক আছে, তারপরে চিকুনগুনিয়ার জন্য, ম্যালেরিয়া জ্বরের জন্য। ভাই আপনার কিছু করা লাগবে না, আপনি হচ্ছিল যে টেস্ট করে নিয়ে আসবেন, রুগী হচ্ছিল কইছে তার টাইফয়েড হয়েছে, ম্যালেরিয়া জ্বর হয়েছে, আমার ড্রপটা দিবেন, খাওয়াবেন, ভালো হয়ে যাবে। 100 রোগীর ভিতরে 70 জন ভালো হয়ে যাবে, কিন্তু আমি এই জায়গাটা যাইতে চাইতেছি না। ভাইয়া তৈরি করেন, আমরা বাজারজাত করবো। ভাই ওটার জন্য যে হ্যাসেলটা আমার নিতে হবে, আমি আসলে ওই প্ল্যানে নাই। ঠিক আছে, যেতে চাইতেছি না আমি, মানে একবার উদ্যোগ নিছিলাম ওই জায়গায় যারা আছেন মানে প্রথম থেকে আমার সাথে, যে আমরা 20টা মেডিসিন আপনাদেরকে হচ্ছিল ট্রায়াল বেসিসে দিব। হ্যাঁ, যে এটা গ্লোবুলস আকারে আপনাদেরকে দিব, আপনারা হচ্ছিল এটা প্রয়োগ করে দেখবেন। তো রোগ টোগও আমরা অনেকটা সিলেক্ট করছিলাম, অনেকই করছিলাম, পরে আবার আস্তে আস্তে এই জিনিসটা মানে পিছনে চলে গেছে, বিকজ অফ আমার নিজেরও তো চলতে হয়। তো আমার গবেষণার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে যায়, আসলে এই জায়গাটা আসলে হয় নাই। তবে ইনশাল্লাহ মানে আশা করি যে হচ্ছিল যে 20টা প্রমিস আমি করছিলাম যে 20টা মেডিসিন আপনাদেরকে দিব, সেই 20টা মেডিসিন আমরা দিব। আমাদের হাতে মেডিসিনটা আসলে আমরা এই মেডিসিনগুলো নিয়ে আমরা কাজ করব, কাজ করে হচ্ছিল যে আপনাদেরকে দিব। এবং হচ্ছিল এই মেডিসিনগুলা আমরা একটা খসড়া হিসাব করছিলাম। হ্যাঁ, তাতেও ধরেন এই 20টা মেডিসিন পার্সেল করতে আপনাদেরকে মানে কোন ক্ষেত্রে কোন খাতে কত টাকা আমাদের ব্যয় হয়েছে সেই ব্যয়ের হিসাবটাও আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। তারপরে হচ্ছিল যে মানে আপনারা মেডিসিন কালেক্ট করবেন কি করবেন না সেটা হচ্ছিল টোটালি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো মানে হচ্ছিল যে আমি করবো, আপনি তৈরি করেন ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, আপনি একা হইলে তো হবে না, এই জায়গায়
ধরেন হচ্ছে আমি আপনাদেরকে বলি খসড়া হিসাব যে করছি তাতেও আমার কাছে হয় 570 টাকা অথবা 670 টাকার মতো খরচ আসে। মানে এটা একটা খসড়া হিসাব করছিলাম, হয়তোবা এটা হয়তোবা কমতেও পারে অথবা হচ্ছিল যে বাড়তেও পারে, বাট এরকম একটা ফিগারের ভিতরে থাকে। হ্যাঁ, আমরা ধরেন 30 ml বা হচ্ছিল 10 ml এর একটা হিসাব করছিলাম, এটা আমরা তাও অনেকদিন আগে 10 ml না সম্ভবত 30 ml এর একটা হিসাব করছিলাম। তো 20টা মেডিসিনে ধরেন 20টা আপনার ফুড গ্রেড বোতল লাগবে। তো আমরা আসলে কনফিউশনে ছিলাম যে আমরা হলো কাচের বোতলে দিব না প্লাস্টিকের বোতলে। কাচের বোতলে দিলে খরচ আরো বেশি, কিন্তু প্লাস্টিকের বোতলও এখন মানে যে ওই যে ইউক্রেন বলে ওই যে ইরান যুদ্ধের কারণে প্লাস্টিকের দামও বেড়ে গেছে। ঠিক আছে, এখন ধরেন যে বোতল আগে 6 টাকা ছিল সেই বোতল এখন 8.5 টাকা হয়ে গেছে। তো এই জায়গাও একটা হিসাব আছে। তারপর হচ্ছিল ধরেন মেডিসিন, গ্লোবিউলস, হ্যাঁ, প্রস্তুত করা, লেবেলিং, হ্যান ত্যান। এত করছি, আপনি 1,000 টাকা করে সবাই ধার্য করেন, সবাই নিব আমরা। আচ্ছা, ধন্যবাদ। যে এটা যখন করব তখন ইয়া করব, জাস্ট হচ্ছিল আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম যে এটার ক্ষেত্রে এরকম আসবে, সেই ক্ষেত্রেও তারপর কুরিয়ার কস্ট আছে। আমাদের 1,000 করে দিলে 20,000 টাকা হবে, কোনো টেনশন করেন না। আমি আমি আমার কথা বলি, যেমন আমার তৈরি করা সম্ভব না, আমার কিনতে হবে। তো বিশ্বস্ত ভালো মেডিসিন পাইলে আমি কিনবো, এটাই স্বাভাবিক। ঠিক আছে দাদা, কিন্তু ওইটা করতে গেলে যে মানসিকতাটা প্রয়োজন, হ্যাঁ, আর যে শ্রমটা প্রয়োজন, ঠিক আছে, সেই শ্রমটা ধরেন হচ্ছিল যে আসলে মানে ওই টিমটা গড়ে উঠতে পারতেছি না। এই জায়গায় ধরেন আমরা দুইজন মিলা অনেক ইয়া করছি, যে এই জায়গায় হচ্ছিল যে ধরেন মেহেদি ভাই আছে, হ্যাঁ, আর আমি আছি, আর কেউ নাই। তো মেহেদি ভাই থাকে নরসিংদী, আমি থাকি ঢাকা। ঠিক আছে, আমি আমি আপনার কাছাকাছি থাকলে আমি আপনাকে ফাঁকে ফুঁকে হেল্প করতে পারতাম। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো হচ্ছিল যে ধরেন মেহেদি ভাই আমি অনেক এইটা নিয়ে অনেক গবেষণা করছি, অনেক ইয়া করছি, ইভেন হচ্ছিল যে আমার মেহেদি ভাইয়ের কাছে যাওয়ারও কথা ছিল, হ্যাঁ, জিনিসপত্র কেনার কথা ছিল। ঠিক আছে, এবং হচ্ছিল ইয়া নিয়ে ইয়া করা ছিল, বাট মানে যে প্রত্যেকের ব্যস্ততার কারণে, বিশেষ করে আমার ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই। হ্যাঁ, তারপরে ধরেন হচ্ছিল যে মানে আমি কিছু লেখালেখি করি, আপনারা জানেন, এর কারণেও ভাই আসলে সবকিছু মিলা তাই এটা হবে, অচিরে হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ অচিরে হবে। এবং ধরেন হচ্ছিল যদি মানে উৎসাহ মানে থাকে, তাহলে ধরেন হচ্ছিল যে মেডিসিন সেক্টরটা টোটালটাই মানে এটা আমার পক্ষে আসলে ওইভাবে দেখা সম্ভব নাও হইতে পারে, বাট এটা ইনশাল্লাহ মানে হচ্ছিল মেহেদি ভাইরে হচ্ছিল আসলে সত্যি কথা বলতে কি মেহেদি ভাইরে আমি ওইভাবে মানে কিছুটা মানে ছোট মুখে বড় কথা হয়ে যায়, যে মেহেদি ভাইয়ের আমি চেষ্টা করতেছি কিছুটা গ্রো করে দেওয়ার জন্য, মানে একটা ট্রেন্ড করে দেওয়ার জন্য, যে ভাই কিভাবে কিভাবে জিনিসগুলো করে আপনি করবেন, যেহেতু হচ্ছিল আপনি মানে সরাসরি হচ্ছিল যে কি বলে দিন রাত এটাতেই থাকেন, তো আপনার পক্ষে সম্ভব। তো ওই জায়গায় জাস্ট হচ্ছিল যে আমার কন্ট্রিবিউশন হয়তো 20%, আমি তার হেল্প করবো, বাকিটা হচ্ছিল উনি করবে, উনি সবকিছু করবে। যেমন ধরেন যে বইয়ের ক্ষেত্রে আমি শুধু ভাই লিখছি, আর বাকি যাবতীয় যা কাজ করছে সব মেহেদি ভাই কাজ করছে। ঠিক আছে, এটা আপনারা ভালো করে জানেন। নেক্সট আর একটা জিনিস বলি, যেহেতু প্রসঙ্গে চলে আসছে, মানে আমি কেন পারতেছি না তার একটা মানে ইয়া দেখাইতেছে। আমি সরি, আমি একটু ভিডিওটা অন করলাম। আল্লাহ জানে আমার যে পচা ল্যাপটপ ভিডিও অন হবে না। আচ্ছা, অন হয়েছে। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? ভিডিও তো অন। আচ্ছা, দেখা যাচ্ছে। এই দেখেন একটা ডেমো বই, এটা নিয়ে আমি কাজ করতেছি। ঠিক আছে, এইটা হচ্ছে ইলেকট্রো হোমিওপ্যাথির উপরে লেখা। হ্যাঁ, এটা মেহেদি ভাই একটু জানে, আর ধরেন হচ্ছে আপনাদের কাছে জাস্ট দেখাইতেছি। এই বইটা হচ্ছিল 400 আপাতত 464 পৃষ্ঠার বই হয়েছে, বাট এটা সম্ভবত বাড়তে পারে, অথবা হচ্ছিল আমি এটারে আরো কিছু কমাইতে পারি, সেটা আসলে ডিপেন্ড করতেছে ইসের উপরে। বাট এইটা নিয়ে আমার কাজ করতে হইতেছে কেন জানেন, মানে এইটা নিয়ে আমি কেন কাজ করতেছি, আমি ভিডিওটা আগে অফ করি তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। হ্যাঁ, এইটা কেন করতেছি জানেন, বাজারে, বাংলাদেশের বাজারে বাংলাতে যত বই আছে, তারপরে ধরেন হচ্ছিল যে মানে আরেকটা জিনিস বলি, আমি হচ্ছিল যে মানে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দীপক দাকে। দীপক দা আমার হচ্ছিল যে 2টা বই পাঠাইছে। হ্যাঁ, এই বই 2টা হচ্ছিল যে আরসি ঘোষের, এবং ওই বই পাওয়ার পরের থেকে আমি ধরেন সব কাজ টাজ বাদ দিয়ে আমি এই বই 2টা পড়ছি। বাস অনেস্টলি একটা কথা বলি, আমাদের যে চাহিদা আছে না, যেমন ধরেন আজকে যে আমি ক্লাস নিলাম, দেখেন মানে ক্লাসে কিন্তু আপনারা নিজেরা নিজেদেরকে কিছু মূল্যায়ন করতে পারছেন, কিন্তু
যে আমাদের ল্যাক অফ নলেজ কোথায় আছে জানেন? আমাদের ল্যাক অফ নলেজ আছে হচ্ছিল যে আমাদের ইলেকট্রোমেডিসিন কোন অর্গানে কাজ করে এবং কোন রোগের উপরে কাজ করে সেই জায়গাগুলো অভাব আছে। আমি ইচ্ছা করলে আপনাদেরকে ধরেন কথার কথা মানে হচ্ছিল যে 250 থেকে 300 রোগের উপরে ক্লাস নিতে পারি, ঠিক আছে? কিন্তু এটা নিয়ে লাভ কি যদি হচ্ছিল যে আমি আপনাদেরকে এই মানে অর্গান বেস মেডিসিন গুলাই চিনাইতে না পারলাম এবং কোন মেডিসিন কোন রোগের উপরে কাজ করে সেইটাই যদি আপনাদেরকে আমি চিনাইতে না পারলাম, তাহলে লাভ কি? এই দেখেন আজকে কিন্তু যে অনেকেই ভালোভাবে বলতে পারছে, অনেকে আবার বলতে পারে নাই। হ্যাঁ, যে হচ্ছিল যে কোন মেডিসিন, আর নতুন যারা আছেন তারা তো বলতে পারবেন না, এটা তো বাদই। কিন্তু পুরানো অনেকে আছেন যারা হচ্ছিল বলতে পারছেন, অনেকে বলতে পারেন নাই, বা হচ্ছিল যে আপনার অনেক সময় মাথায় ইয়া করার পরে রিকল করার পরে এরপর হচ্ছিল আপনারা সেই জিনিসটা মানে হচ্ছিল বলতে পারছেন। তো বাট দেখেন আমি কিন্তু কোনো আমার এই যে আমার লেকচার কিন্তু কোনো প্রেসক্রাইব লেকচার না, বা হচ্ছিল যে আমি আপনাদেরকে কোনো ইসের থেকে লেকচার দিতেছি না। আমি কিন্তু লেকচার দিতেছি হচ্ছিল যে অনর্গল কথা বলে যাইতেছি। ইভেন আপনারা মানে কখনোই হয়তোবা শুনতেও পাইছেন কিনা জানি না, মাঝে মাঝে কিছু প্রেজেন্টেশনে দেই, ওটা তো ধরেন অন্য ধরনের থাকে। যখন প্রেজেন্টেশন আকারে দেই বা ইয়া আকারে দেই, সেটার ক্লাসটা আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে অনেক 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 ভালো লাগে। আর এখন যখন র্যান্ডমলি কথা বলি তখন হয়তো বা ক্লাস অত ভালো লাগে না, বাট ওই জায়গায় অনেক ইনফরমেটিভ ইনফরমেশন গুলা থাকে। তো কখনো হচ্ছিল যে পৃষ্ঠা উল্টানোর শব্দ আমার কাছে পাবেন না। হ্যাঁ, বা ধরনের হচ্ছিল যে কেউ যদি কোনো কোশ্চেন করেন, যদি আমার মানে রিকল না হয়, আমি বলি যে ভাই আমি একটু সময় নিব, বা অনেক সময় বলার সময়ও ভুল হয়ে যাইতেছে, দ্যাট মিনস হোয়াট, যে আমি আসলে মানে কখনোই কোনো নোট দেখে আপনাদের পড়াই না। আমি 2.5-3 বছর যাবতীয় যা কিছু করছি, যাক এটা ভিন্ন বিষয়। তো এই জিনিসগুলো চাইতেছি কি আপনারাও যেন এই কাজগুলো করতে পারেন, এবং হচ্ছিল ভবিষ্যতে আপনাদের যারা কাছেকুলের লোকজন আছে তাদের মাঝে হচ্ছিল ইলেকট্রো হোমিওপ্যাথিটারে আরো বিস্তার লাভ করেন। আমাদের মানে হচ্ছিল যে মানে কিছু বিষয় আছে যে আমরা নিজেরা এইগুলারে গুবলেট করে ফেলছি, পেঁচায় ফেলছি বাণিজ্যিক আকারে বের করার জন্য, বা হচ্ছিল ভিন্ন আঙ্গিকে দেখানোর জন্য, বা নিজেকে পপুলার করার জন্য আমরা সোজা জিনিসগুলার হচ্ছিল কমপ্লেক্স করে ফেলছি, ঠিক আছে? বাট হচ্ছিল যে আমার এই ইলেকট্রো হোমিওপ্যাথি আসলে কমপ্লেক্স না, রেমেডি কমপ্লেক্স। বাট হচ্ছিল যে এই জিনিসগুলো সহজ। তো আমি ওই জায়গাটাতে বাংলাদেশে ওই জায়গাটাতে নিয়ে আসতে চাইতেছি, এবং আমাদের যত রাইটার আছে বাংলাদেশে, বিশেষ করে কোনো রাইটারই হচ্ছিল এই জিনিসগুলো টাচ করে নাই। আপনি যদি মনে করেন, যদি ধরেন হচ্ছিল আপনি যদি C1 সম্পর্কে খুব ভালো করে বুঝা যান, C1 সবাই আমরা মোটামুটি সবাই জানি যে C1 হচ্ছিল মেয়েদের মেডিসিন, ঠিক আছে? C2 পুরুষদের মেডিসিন। হ্যাঁ, এখন ধরেন হচ্ছিল S2 ইউনিভার্সাল মেডিসিন, এটা আমরা জানি। বাট S1 ইউনিভার্সাল মেডিসিন, বাট এই S1 এর নির্দিষ্ট কিছু জায়গা আছে যে জায়গায় সে হচ্ছিল মানে সম্পূর্ণরূপে সে ফোকাস দিতে পারে। এখন ধরেন নরেশ দা হইতেছে যে উনি যে কাজটা করে অভ্যস্ত হয়েছে, এখন যদি উনারে বলি যে ভাই আমার একটা গাড়ি বানায় দেন, উনার পক্ষে সম্ভব? উনি কিন্তু এটা পারবে না। উনারে যদি ম্যানুয়ালি দেই তা উনি হজবরল হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি দীপক দারে বলি, উনি সারা জীবন উনার কাটাইছে, উনি মানে ডাক্তারি পেশায়, উনারে যদি এখন বলি যে ভাই আপনার আজকে থেকে আপনার ডাক্তারি পেশা করা লাগবে না, আজকে থেকে হচ্ছিল আপনি এই গার্মেন্টস ফ্যাক্টরি দেখবেন, দীপক দা তো প্রথম দিন ঢুকে মানে অজ্ঞান হয়ে যাবে। কারণ দীপক দা এই জিনিসটা জানে না। হ্যাঁ, বা হচ্ছিল দীপক দার এই নলেজটা নাই। তো ওরকম প্রত্যেকটা মেডিসিন সিলেক্টিভ এরিয়াতে কাজ করে। যেমন আমি জানি S6 বা C6 আমার হচ্ছিল কিডনি রেমেডি, ঠিক আছে? হ্যাঁ, রেনাল রেমেডি, এটা কিডনি সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলোর উপরে কাজ মানে S6 কাজ করে, C6 কাজ করে। C6 টিস্যু রেমেডি, S6 ফাংশনাল রেমেডি। হ্যাঁ, এর সাথে হচ্ছিল ধরেন হচ্ছিল কিডনির উপরের অংশ যদি হচ্ছিল আমার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই জায়গায় হচ্ছিল S6 একা যথেষ্ট না, সেই জায়গায় S5 বা C5 অ্যাড করতে হয়, ঠিক আছে? এখন ধরেন হচ্ছিল যে মেডিসিনটা বুঝতে পারতেছে না, বা হচ্ছিল যে এই যে উপরের অংশটা প্রলেপটা উপরের যে পর্দাটা আছে সেটা হচ্ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে ওই জায়গায় হচ্ছিল ওটা রিজেনারেট করতে হলে আমার কি করতে, জিটাকে প্রয়োগ করতে হবে, ঠিক আছে না? এখন মানে কিডনিটা হচ্ছিল যে আমার মানে ইয়ে হয়ে গেছে, ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো ছোট হয়ে গেছে মানে সে জায়গায় যদি হচ্ছিল কিডনিকে আমাকে হচ্ছিল যে আগের পূর্বের ফর্মে ফেরত নেওয়া লাগে, তাহলে সে জায়গায় হচ্ছিল জি সাথে হচ্ছিল আমার ওয়াই কে ইউজ করতে হবে, ঠিক না?
তো এই যে বিষয়গুলা, এই জিনিসগুলো হচ্ছিল যে আমরা মানে হচ্ছিল কোন রেমেডির সাথে কোন রেমেডি যাবে, কোন রোগের সাথে কোন রেমেডিগুলা যাইতেছে, কোন রোগের সাথে কোন রোগের সম্পর্ক আছে, কোন রেমেডির সাথে কোন রেমেডির সম্পর্ক আছে, এবং এই সম্পর্কগুলো জুড়তে হয় কিভাবে। আপনি ভাই ঠিক আছে, ওকে ফাইন, আপনি সারা জীবন সিঙ্গেল রেমেডিতে হচ্ছিল আপনি অভ্যস্ত আছেন, হ্যাঁ, আপনি একদিনে চেঞ্জ করতে পারবেন না। যে জিনিসটা, যে অভ্যাসটা আপনি 20 বছরে করছেন, সেটা 20 দিনে বা 20 মাসে সম্ভব না, সেটা আস্তে 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 বুঝা সেটা সম্ভব করা। আপনি সিঙ্গেল রেমেডি দেন না রে ভাই, অসুবিধা নেই। S6 সকালবেলা দিলেন, C6 রে ধরেন হচ্ছিল যে দুপুরবেলা দিলেন, জিটারে হচ্ছিল যে আপনি রাত্রেবেলা ব্যবহার করেন, বাট আপনাকে 3টা মেডিসিন কিন্তু ব্যবহার করতে হইতেছে। এখন আপনি একটা লজিক্যালি কথা বলেন তো, আপনার মেডিসিনের কার্যক্ষমতার মেয়াদকাল কতদিন? যদি মেয়াদকাল একদিনও হয়, সর্বনিম্ন যদি একদিনও হয়, হ্যাঁ, তাহলে আপনি যখন S6 বডিতে ঢুকাইছেন সেটা তো 24 ঘন্টায় কাজ করবে। এরপর আপনি দুপুরে দিতেছেন, C6 দিতেছেন, তাহলে ওই জায়গায় আমার বডিতে ঢুকে কি C6 কি কাজ করা বন্ধ করে দিবে, বা C6 কাজ দেখে কি S6 করবো, আগে C6 এর কাজ শেষ হোক, তারপর আমি আমার মেয়াদ থাকলে আমি এর উপরে কাজ করবো? S6 কি তাই করবে? S6 তো তাই করবে না। S6 এর S6 এর মতো কাজ করবে, C6 এর মতো কাজ করবে। এরপর রাতের বেলা আপনি দিলেন তারা GE, and S6 C6 কি হচ্ছিল, জি আসছে দেখে তার কাজ করা বন্ধ করে দিবে বডিতে? তো এক্সটার্নালি আপনি তারে হচ্ছিল 3টা রেমেডি আলাদা আলাদা দিলেন, ইন্টারনালি যা এতটা কমপ্লেক্সই হয়ে গেল। তাহলে আপনি যেটা আপনি ইন্টারনালি কমপ্লেক্স মানে হচ্ছিল যে আপনি হচ্ছিল ওই জায়গায় সিঙ্গেল রাখতে পারতেছেন না, তাহলে এক্সটার্নালি দিতে তো আপনি এই যে জিটা, যে এই যে 8 ঘন্টা 10 ঘন্টা পরে আপনি জিটারে খাওয়াইতেছেন, এই জিটা যদি ওই সময় খাওয়ান তাহলে তো S6 এর সাথে বসে মানে কাজটা করতে পারতো একসাথে বসে। এমনিতেই আমার মেডিসিন কমপ্লেক্স। তো এই লজিকগুলা আগে হচ্ছিল যে লজিকগুলা বুঝেন, এবং লজিকগুলা দেখেন এটা আসলে লজিক্যাল লজিক না ইলজিক্যাল লজিক। লজিকের দুটা মানে পার্ট আছে, একটা হচ্ছিল লজিক ইলজিক্যাল, লজিক লজিক্যাল, লজিক সায়েন্টিফিক্যাল, ঠিক আছে? তো এই জিনিসগুলা আপনাদেরকে বুঝতে হবো, হ্যাঁ, আর হয়তো বা একদিনে বোঝা যাবে না। আমি আবার হচ্ছিল ধরেন কারো কাছে বয়স অনেক ছোট, অভিজ্ঞতা অনেক ছোট, হ্যাঁ, অনেকে আছেন ধরুন অনেক বছর যাবত আছেন, আমি বেশি দিন নাই। কিন্তু ভাই আমি যে কথাগুলো বলতেছি, আপনারা আপনাদের মানে জ্ঞান বুদ্ধি বিবেক প্রজ্ঞা, হ্যাঁ, অনুভব এবং অনুভূতির মাধ্যমে আপনারা জিনিসটা থিঙ্কিং করেন যে আমি যে কথাগুলো বলতেছি এটা কতটা ইলজিক্যাল আর কতটা লজিক্যাল এবং কতটা সায়েন্টিফিক। হ্যাঁ, এই জায়গায় যখন আপনারা এই 3টার কম্বিনেশন যখন আপনারা করতে পারবেন, তখন দেখবেন যে হচ্ছিল আপনাদের অ্যাকসেপ্টেন্সটা বাড়বে, এবং হচ্ছিল যে সবচেয়ে বড় জিনিস, ডাক্তারি চিকিৎসা করতে গেলে ইউ শুড বি অলওয়েজ বি পজিটিভ। আপনাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে, পজিটিভলি থাকা লাগবে, এই জায়গায় নেগেটিভের কোনো অপশন নেই। হ্যাঁ, এই হলো বিষয়। তো এইসব কাজ করতে যায় আসলে মানে আসলে আমার মানে আপনাদের সাথে যে আমি কিছুটা মানে ইয়া হব, আরো আরো এঙ্গেজ হব, 2 দিন ক্লাস করতে আমারও মন চায়, যে মানে মাঝে মাঝে মনে হয় যে 2 দিন না, সপ্তাহে 7 দিনই আপনাদের সাথে 1 ঘন্টা আধা ঘন্টা করে হচ্ছিল যে একটু বসি, এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে একটু বলি বুঝাই, বা আপনাদেরও হচ্ছিল সুবিধা অসুবিধাগুলো শুনি, সেই জায়গায় বিষয়গুলো নিয়ে আমরা আবার একটু গবেষণা করি, গবেষণা করে আর কি কি বের করা যায় বা কি কি আসে, এই জিনিসগুলো শখ হয়। বাট মানে দিন শেষে তো আমারও একটা পরিবার আছে, আমি একজন সাংসারিক মানুষ, তো আমারও একটা প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয়, এর জন্য আসলে ভাই ওইভাবে হয়ে ওঠে না। এর জন্য ছিল যে আমি আন্তরিকভাবে দুঃখিত, সরি, আসলে ওইভাবে সময় দিতে পারতেছি না। বাট আপনাদেরকেও আগাইতে হবে। আপনারা যদি 1 পা করে আগান, আমি 1 পা করে আগাইতেছি, তাহলে দেখবেন কি আপনি 1 পা আগাইছেন মানে হচ্ছিল যে আমি 2 পা আগায় গেছি। আপনারা যখন ধরেন হচ্ছিল এই জিনিসগুলা সবাই মিলে হচ্ছিল কোঅপারেট করবেন, সবাই মিলে কাজ করবেন। আমাদের গ্রুপটার নামই দিছিলাম রিসার্চ, যে আমরা সবাই মিলে গবেষণা করব, কিন্তু দিন শেষে দেখা যাইতেছে আমরা আসলে গবেষণা করতে পারতেছি না, কর্মব্যস্ততার কারণে পারতেছি না, এই আর কি। তো হবে আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি আসলে ওই জায়গাটা চিন্তা করতেছি যে আপনাদেরকে যেমন বডি পয়েন্টটা যেমন আপনাদেরকে দিছি, বডি পয়েন্টের সাথে টেম্পারমেন্ট আপনাদেরকে দিছি। টেম্পারমেন্টটা দেওয়ার পিছনে কারণ হলো টেম্পারমেন্ট নিয়ে আপনাদেরকে যে ধরনের ভয় ভীতি বিভিন্ন গ্রুপ দেখাইছে, ঠিক আছে, আশা করি আমার বই যারা অলরেডি পাইছেন, হ্যাঁ, এই বই পাওয়ার পরে, এই বই পড়ার পরে আপনাদের টেম্পারমেন্ট এবং টেম্পারমেন্ট বেস মেডিসিন সিলেক্ট করা আপনাদের কাছে এখন ব্রেড অ্যান্ড বাটার আই থিঙ্ক। এবং টেম্পারমেন্টের আমি যেভাবে আপনাদের কাছে সাজায় দিছি সেটা হচ্ছিল যে হোমিওপ্যাথির মতো করে সাজায় দেওয়া হয়েছে।
মানে লক্ষণ ভিত্তিক বলেন বা ইয়া ভিত্তিক বলেন, বিভিন্ন ভাবে হচ্ছিল টেম্পারমেন্টকে সাজায় দেওয়া হয়েছে। তো আশা করি এটা পড়ার পরে আপনাদের হচ্ছিল যে এই টেম্পারমেন্ট নিয়ে ভীতিটা থাকবে না, হ্যাঁ এই জিনিসগুলো থাকবে না আশা করি। তো আমি এই ধরনেরই কিছু ক্রিয়েটিভ ইয়াগুলো দিতে চাইতেছি, খুব বেশি না, আমি হাজার হাজার বই করব না। মানে আমার একটা আইডিয়া আছে যে আমি সর্বোচ্চ ধরেন এই একটা করছি, আর 2টা বই করব। একটা হচ্ছিল যে আমার ধরেন হচ্ছিল যে মানে 38টা মেডিসিন বা হচ্ছিল 66টা মেডিসিন নিয়ে হচ্ছিল যে একটা বই করার, ওটার কাজ হাতে নিছি। আরেকটা বই করব, সেটা হচ্ছিল যে অ্যানাটমি এবং ফিজিওলজি উপরে হচ্ছিল ওই বই, এবং ওই বইটা হচ্ছিল একটা স্পেশাল বই থাকবে, ওইখানে প্রত্যেকটা অর্গান বেজের কি কি মেডিসিন যাইতে পারে সেই ধরনের হচ্ছিল যে প্রোটোকল থাকবে, মেডিসিন থাকবে। এর পাশাপাশি হচ্ছিল ধরেন কিছু ফর্মুলা থাকবে। ওর পাশাপাশি মানে আপনারা যে জিনিসগুলো চান, হয়তো বা 150, 200, 250 রোগের উপরে এক্সটার্নাল এবং ইন্টারনাল প্রোটোকল থাকবে, ঠিক আছে। মানে ওটা হচ্ছিল যে অ্যানাটমি এবং ফিজিওলজির উপরে যে বইটা করবো ওটা, এবং ওর পাশাপাশি যেটা দিব সেটা হচ্ছিল যে হয়তো বা 10টা 12টার মতো হচ্ছিল আপনাদেরকে স্পেশাল ফর্মুলা দিব। বিশেষ করে হচ্ছিল যে অর্গানো বুস্টারের উপরে হচ্ছিল যে আপনাদেরকে ফর্মুলা দিব। মানে হচ্ছিল অর্গানো বুস্টার বলতে হচ্ছিল যে আমাদের শরীরে যত অর্গানগুলো আছে এই অর্গানের উপরে কোন রেমেডিগুলো কাজ করে, ঠিক আছে, এবং হচ্ছিল যে অর্গান মানে হচ্ছিল যে অর্গান রে বুস্টিং করার জন্য, হ্যাঁ, কিভাবে আপনারা মেডিসিন গুলা তৈরি করতে পারবেন সেই জিনিসগুলা দিব। এবং হচ্ছিল কোন অর্গানে কোন মেডিসিন কাজ করে সেই জিনিসগুলো উল্লেখ থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটা যখন আপনারা পাবেন তখন হচ্ছিল কয়েকটা উপকার আপনাদের হবে। বিশেষ করে যেমন হচ্ছিল যে আমি জানি যে আপনাদের সবারই 2টা জিনিসের উপর চাহিদা আছে। একটা হচ্ছিল যে ডায়াবেটিস, আর একটা হচ্ছিল যে মানে সেক্সুয়াল প্রবলেম, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, ঠিক আছে। এই অর্গানো বুস্টার এই জায়গাটাতে কাজ করবে আপনাদের, এই জায়গাটা আরেকটা আছে স্কিন ডিজিজটা আছে, স্কিন ডিজিজও কিন্তু খুব ও দাদা, স্কিন ডিজিজ নিয়ে আমি মাপ চাই। আমি স্কিন ডিজিজ আপনাদের সাথে শেয়ার করব না। স্কিন ডিজিজ হচ্ছিল যে পৃথিবীতে সবচেয়ে জটিল এবং কঠিন ডিজিজ হচ্ছিল স্কিন ডিজিজ। এর মতো জটিল এবং কঠিন ডিজিজ, হ্যাঁ, মেডিকেল সায়েন্সের দ্বিতীয়টা নাই। এলোপ্যাথি ডাক্তাররা এটা নিয়ে হিমশিম খাইতেছে, নতুন নতুন ভেরিয়েশন আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা যারা হাম বলতেছি বর্তমানে, যদিও এটা হাম না, ঠিক আছে, আমরা সারা জীবন যাই না আসছি হাম বাচ্চাদের রোগ, কিন্তু বড়রা বর্তমানে বাংলাদেশে বড়রা হামে মারা যাইতেছে। জীবনে কোনোদিন শুনছেন বড়দের হাম হয়? ঠিক আছে, তো এটা কিন্তু নিউজে আসছে, এবং হচ্ছিল যে এটা 3-4 দিন যাবত এটা তোলপাড় হয়েছে নিউজ মিডিয়া, এবং হচ্ছিল মেডিকেল যে এরিয়াগুলো আছে এই এরিয়াতে তোলপাড়, যে হামে বড়রা মারা যাইতেছে, 35 এজের ওভার এজ তাদের হাম হইতেছে, ঠিক আছে। এবং মেডিকেলে মেবি পরশু দিনের যে রিপোর্ট আছে তাতে প্রায় 300 বড় রোগী ইফেক্টেড হামে। বাংলাদেশে বর্তমানে হামে বড় ছোট মিলা 400 মানুষ মারা গেছে। এর পিছনে আমি একটু বলি, এর পিছনে কারণ কি জানেন? এর পিছনে কারণ তো যথেচ্ছভাবে অ্যালোপ্যাথি মেডিসিনের ব্যবহার, ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেদের ইচ্ছা মতো ডিসপেন্সারিতে যাই আমরা ওষুধ চাই আর মুড়িমুড়ির মতো খাই। এইটা কিন্তু অ্যালোপ্যাথরা বলবে না, অ্যালোপ্যাথরা জানে। হ্যাঁ, এলোপ্যাথরা যেটা করবো ওরে তো মেরে ফেলবো, আগে ব্যবসা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আরো একটা কারণ আছে, কারণটা কি জানেন? আমরা দ্রুত আমাদের স্কিনটা ডেভেলপ করতে চাইতেছি। কালা যারা আছে এরা ফর্সা হইতে চাইতেছে, ঠিক আছে, গ্লো বাড়াইতে চাইতেছে, স্মার্ট দেখাইতে চাইতেছে, ঠিক আছে। এর জন্য হচ্ছে বিভিন্ন রকম সিরাম ব্যবহার করতেছে, বিভিন্ন রকম রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করতেছে, হ্যাঁ। তারপর হচ্ছিল ধরেন বিভিন্ন রকম মেডিসিন খাইতেছে, কি বলে মোটা হয়ে যাইতেছে দেখে হচ্ছিল যে আমরা চিকন হওয়ার জন্য বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করতেছি। স্টেরয়েড ব্যবহার হইতেছে, হ্যাঁ, হরমোন স্টেরয়েড যেটা আর কি, হরমোন জনিত মেডিসিন গুলা ব্যবহার হইতেছে। এর সব কিছু মিলায় এই আকাম, ঠিক আছে। আপনি কি মনে করেন যে জিনিসটা আপনার 20 বছর যাবত গ্রো করছে, এইটা আপনি 20 দিনে থামায় দিতে পারবেন? আপনি ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন দেন নেভার এভার, এটা পারবেন না। আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে রুগী মেডিসিন মানে হচ্ছিল যে তার রোগ যত দিনে সে ডেভেলপ করছে, ঠিক আছে, ওই রোগ সারতে মানে তত দ্রুত আপনারা অ্যাকশন পাবেন না। আপনারা যদি মনে করেন যে এই মেডিসিন
ম্যাজিক অফ স্টিক টাচ করলাম হলো আর কাজ করে যাবে, তাহলে ভাই আমি বলবো যে আপনারা ভুল রাস্তায় আসছেন, ভুল আশায় আসছেন। ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন নট ম্যাজিক অফ স্টিক। ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন ইটস মেডিসিন, এবং এটা বডির সামঞ্জস্য ভারসাম্য ঠিক রাখলেই তো আমার অসুখের যে লক্ষণগুলো আছে সেগুলো কমে আসবে, এবং হচ্ছিল যে কি বলে ডিজিজটা হচ্ছিল তখন আস্তে আস্তে সারবে, কমবে বা কিওর হবে। ঠিক আছে, তোর জন্য তাকে সময় দিতে হবে, সময় দিতে হবে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমি ভাই স্কিন ডিজিজ ব্যাপারে আমি মানে লাউড অ্যান্ড ক্লিয়ার আপনাদের বলি, ভাই স্কিন ডিজিজ নিয়ে আপনারা আমার কেউ জিজ্ঞেস করবেন না। ডায়াবেটিস মেলাইটিস যেটা হইতেছে সেটা হচ্ছিল যে এই রোগটার জন্য রোগী নিজে দায়ী। আপনি ডায়াবেটিসের যত ভালো চিকিৎসাই জানেন না কেন, আপনি যখন রুগীরে একটু ডায়াবেটিস কন্ট্রোল করাইতে পারবেন, রুগী দেখবেন যে হচ্ছিল আবার তার স্বেচ্ছাচারিতা জীবনযাপন আবার সে করা শুরু করবে। এর কারণে হচ্ছিল যে তাকে আর কন্ট্রোল করতে পারবেন না, পরবর্তীতে যখন মেডিসিন দিবেন সেই মেডিসিন তার আর কাজ করবে না। এর জন্য ডায়াবেটিসের ব্যাপারে আপনারা গ্রুপে অনেকে জিজ্ঞেস করেন, বাট হচ্ছিল ডায়াবেটিসের প্রোটোকল আমি দেই না। কেন দেই না জানেন? ডায়াবেটিসের প্রোটোকল এর জন্য দেই না, কারণ হচ্ছিল ডায়াবেটিস ট্রিটমেন্ট করতে হলে আপনাকে অবশ্যই একজন ঝানু চিকিৎসক হতে হবে। রোগের লাইফস্টাইল নিয়ে হচ্ছিল আপনাকে থিসিস করতে হবে, গবেষণা করতে হবে, তারপরে সে হচ্ছিল তার ডায়াবেটিস আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আমার মতো ধরেন ওই যে উশৃঙ্খল জীবনযাপন যারা করে তাদের ডায়াবেটিস মানে সারা পৃথিবীর ওষুধ একসাথে বাইটা খাওয়াইলেও আপনার তার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন না, বুঝতে পারছেন? তো এই বিষয়টা জানতে হয়। বাট হচ্ছিল যে বললাম সেক্সুয়াল যেটা ইরেকটাল ডিসফাংশনের ক্ষেত্রে যদি বলবো, তাহলে বলবো যে এই জায়গায় হচ্ছিল যারা ইরেকটাল ডিসফাংশনে ভুগতেছেন, মানে এই ধরনের রোগী যারা আসে তারা মারাত্মক লেভেলের বাজে মানুষ। ঠিক আছে, তারা তাদের মানে হচ্ছিল জীবনে ধ্বংস করে, এবং হচ্ছিল যে মানে ধরেন তাদের ট্রিটমেন্ট করার পরে একটু সুস্থ হওয়ার সাথে সাথেই তারা হচ্ছিল আবার তাদের আগের জীবনে ফিরে যাবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এই ইরেকটাল ডিসফাংশন মানে মানে এই তারা ভুগতে থাকবে ততদিন তারা তবা করব, কিরা করব, অনেক কিছু করব যে জীবনে আর আমি করব না। একটু স্বাভাবিক হওয়ার সাথে সাথে দেখবেন যে ওই প্রসেসে চলে গেছে। ঠিক আছে, তো এর জন্য আসলে ইরেকটাল ডিসফাংশন নিয়ে কাজ করাটা ডিফিকাল্ট। আর ইরেকটাল ডিসফাংশনের আরো কিছু বিষয় থাকে, সেটা হচ্ছিল মানে হার্ট প্রবলেম থাকে বা হাঁপানির থাকে বা ফুসফুস দুর্বল যেসব রোগী থাকে তাদের ইরেকটাল ডিসফাংশনের বিষয়টা বা হচ্ছিল উন্নতি করাটার কাজ কম, মানে হচ্ছিল সহজে কাজ করতে চায় না। হ্যাঁ, তাদেরকে আগে হচ্ছিল যে হার্ট ডিজিজের উপরে কাজ করতে হয় অথবা হচ্ছিল হাঁপানির উপরে কাজ করতে হয়। আরেকটা প্রবলেম হয় তাদের, সেটা হচ্ছিল যে তাদের অঙ্গের ইলাস্টিসিটিটা হচ্ছিল নষ্ট হয়ে যায়, ধ্বংস করে ফেলে তারা। এই ধ্বংস করে ফেলার কারণে মানে হচ্ছিল যে এই জিনিসটা ঠিক থাকে না। ঠিক আছে, এই তিনটা কারণ হচ্ছিল যে আপনার ইরেকটাল ডিসফাংশন বা ছেলেদের যে মানে সেক্সুয়াল যে প্রবলেমগুলো থাকে এই প্রবলেমগুলোর মেইন এই হচ্ছিল এই তিনটা কারণ। এক, তাদের দমে কুলায় না। দ্বিতীয়ত হচ্ছিল তাদের ফুসফুসের রিদম ঠিক থাকে না, যার কারণে ট্রিগার হয়ে যায়। আর থার্ডলি হচ্ছিল তাদের ইলাস্টিসিটি, টিস্যুর যে হচ্ছিল ইলাস্টিসিটি আছে, ইলাস্টিকটা নষ্ট করে ফেলে। এর কারণে হচ্ছিল তাদের এই প্রবলেম হয়। মেয়েদের ক্ষেত্রেও সেম জিনিস, ইলাস্টিক নষ্ট হওয়ার জন্য প্রোলাপস আসে। ঠিক আছে, ফাইব্রয়েড হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো হয় আর কি। তো এই মানে অর্গানো যে বুস্টারটা আছে, অর্গানো বুস্টার এই জায়গাতে আপনারা তখন কাজ করতে পারবেন। কিন্তু ভাই আপনাদেরকে এই জায়গাটাতে একটু জিনিয়াস হইতে হবে, একটু পড়াশোনা করতে হবে যে এই রোগটা তার কেন হয়েছে, কিভাবে হয়েছে, এবং তার বডির কোন কোন ফাংশন দুর্বল আছে, এই রোগটার পিছনে কে মানে হচ্ছিল কোন কোন অর্গানগুলো দায়ী থাকে। এই জায়গাগুলো জানলে আপনারা তখন হচ্ছিল এই কাজগুলো করতে পারবেন। এর সাথে তো ধরেন হচ্ছিল ওই বইগুলোতে হচ্ছিল জেনারেল টনিক, ন্যাচারাল টনিক, লিম্ফ বুস্টার, পাওয়ার বুস্টার, তারপর হচ্ছিল ধরেন অর্গানো বুস্টার থাকতেছে। এছাড়া থাকতেছে হচ্ছিল ধরেন মেয়েদের হচ্ছিল যে স্পেশাল একটা লেডি কেয়ার নামে হচ্ছিল একটা ড্রপ থাকতেছে, যা শুধু মেয়েদের। আপনারা যদি গবেষণা করে থাকেন, মানে আমার ক্ষুদ্র গবেষণা আমি দেখছি যে হচ্ছিল যে ছেলেদের রোগের থেকে মেয়েদের রোগের ভ্যারাইটিটা বেশি। তো এই একটা ড্রপ আপনার ভ্যারাইটি মেডিসিনের উপরে, মানে ধরেন অর্গানো বুস্টার এর সাথে হচ্ছিল লেডি ড্রপ যদি আপনারা একসাথে ব্যবহার করেন, তাহলে ধরেন হচ্ছিল যে মেয়েদের বিভিন্ন রকমের রোগের আপনারা হচ্ছিল যে পাবেন। সেটা হচ্ছিল লিউকোরিয়া হইতে পারে, সেটা হচ্ছিল যে ধরেন ফাইব্রয়েড হইতে পারে, পিসিওডি হইতে পারে, ঠিক আছে, ফার্টিলিটি প্রবলেম হইতে পারে, ওভাম বড় হইতেছে না, ঠিক আছে, বা ওভাম স্বাভাবিক মাত্রায় আসে না, হ্যাঁ, এইটা হইতে পারে।
ধরেন হচ্ছিল তার নিয়মিত মানে পিরিয়ড হইতেছে, বাট হচ্ছিল যে এবং তার হচ্ছিল ওবাম হইতেছে, কিন্তু ওবামের সাইজ ছোট, যার কারণে হচ্ছিল কি হয়, মানে হচ্ছিল যে সে কনসেপ্ট পড়ে না। তো এই যে বেসগুলা বিষয়গুলা, ঠিক আছে, এই বিষয়গুলা, তারপরে হচ্ছিল ধরেন ভিটামিনের ঘাটতি থাকতে হইতে পারে, ঠিক আছে। তো এই ধরনের যত মেইলি প্রবলেমগুলো আছে, মেইলি প্রবলেমগুলা এই লেডি কেয়ারটা কাজ করে। তো এই লেডি কেয়ারটা হচ্ছিল আমি অ্যানাটমি ফিজিওলজিতে রাখতেছি, মানে এটা সেগমেন্ট ওয়াইজ আমার তো একটা প্ল্যান আছে, ওই প্ল্যান ওয়াইজ হচ্ছিল আমি ইয়ে করতেছি। আর ধরেন হচ্ছিল যে কি বলে 66 মেডিসিন অথবা 68 মেডিসিন নিয়ে যে এটা করতেছি, এইটা হচ্ছিল যে ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসাবিদ্যা নামেই মানে আমি আশা করতেছি বাজারে নিয়ে আসবো, এবং হচ্ছিল প্রেসক্রিপশন গাইড হিসাবে লেখা থাকবে। এবং এটা 38টা মেডিসিনের হচ্ছিল যে আপনার অর্গান, মেইন অর্গান, তারপর হচ্ছিল মেডিসিন গুলা কিভাবে আসছে, তার একটা ইয়া থাকবে, এবং ওই জায়গায় ডোসোলজি সম্পর্কে থাকবে। আমরা ডোসোলজি নিয়ে ধরেন ইয়া থাকে, বিভিন্ন বইতে ডোসোলজি সম্পর্কে আইডিয়া দেওয়া আছে। বাট হচ্ছিল যে মানে আমরা নিজের ওষুধ কিভাবে সংরক্ষণ করব, রুগীরে কিভাবে ওষুধ দিব, হ্যাঁ, কোন প্রেক্ষিতে আমার পটেন্সিটা কিভাবে আসবে, সেই ব্যাপারে হচ্ছিল যে গাইডলাইন গুলা থাকবে। এর পাশাপাশি হচ্ছিল যে ওষুধ সংরক্ষণের বিষয়গুলো থাকবে। ওর পাশাপাশি হচ্ছিল যে ধরেন S1 জনিত S1 এর কোন কোন মানে রোগের ক্ষেত্রে S1টা ভালো কাজ করে, হ্যাঁ, কোন কোন অর্গানে ভালো কাজ করে, সেই ব্যাপারে হচ্ছিল একটা ডিটেলস বর্ণনা থাকবে। এই জায়গায় কোনো ভেষজ আমি রাখতেছি না, মানে হচ্ছিল যে আমাদের যে 114টা ভেষজ আছে সেটা সম্পর্কে রাখতেছি না, বাট হচ্ছিল আরেকটা জিনিস রাখতেছি, সেটা হইতেছে যে হয়তোবা রাখার চেষ্টা করতেছি, জানি না শেষ পর্যন্ত রাখবো কিনা, সেটা হচ্ছে যে আপনার মানে এই মেডিসিনটা আমাদের আসলে ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিনটা কিভাবে আসছে, তার টোটাল হিস্টোরি, যেটা হচ্ছিল যে আমরা প্রথম 2টা ক্লাস বা 3টা ক্লাসে আমরা করছিলাম, সেই জিনিসটা হয়তোবা এটাতে রাখবো। তো এটা ডিপেন্ড করতেছে আমার হচ্ছিল পৃষ্ঠার উপরে। বইটা যদি বেশি মোটা হয়ে যায় তাহলে ওটা আর রাখবো না, ওটা হয়তোবা মানে সুদূর ভবিষ্যতে যদি কখনো ম্যাটেরিয়া মেডিকা করি, যদি করি তাহলে হচ্ছিল রাখবো। তো আমি আশা করি যে এই 3টা বই, হ্যাঁ, ইলেকট্রো হোমিওপ্যাথিতে বাংলাদেশে মানে হচ্ছিল যে নতুন এবং পুরাতন বা অ্যাডভান্স লেভেলের যারা কাজ করতে চান বা চিকিৎসা করতে চান, বা একজন অনেকে বলে যে ভালো ডাক্তার হইতে চাই, এই 3টা বই গুড এনাফ। শুধু এই 3টা বই যদি আপনারা শুধু কিনা নিয়ে সেলফে ফালা রাখলে তাহলে হবে না, মানে এই 3টা বই সংগ্রহ করে আপনাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, ওই জায়গায় লজিক্যাল ইয়াগুলো আছে। এবং আমি এই যথেষ্ট যে পয়েন্টের বইটার মধ্যে যে টেম্পারামেন্ট দিছেন, হুম, টেম্পারামেন্ট এইখানে পড়লে আমার মনে হয় ইলেকট্রো হোমিওপ্যাথি করতে আর টেম্পারামেন্টের জন্য চিন্তা করতে হবে না। জি, এটা আমার বিশ্বাস। এটা 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 হচ্ছিল যে আপনাদের সাথে বৈশা থাইকা দীর্ঘদিনের মানে বিভিন্ন জনের লেকচার শুনা শুনা, হ্যাঁ, ধরেন আমার হচ্ছিল একটা মানে ইয়ে আসছে যে আসলে কেউই আমরা টেম্পারমেন্টে বুঝাইতে পারতেছি না, এক জিনিস। দ্বিতীয় জিনিস হলো টেম্পারমেন্টে বুঝাইতে যা আমরা আমাদের ভিতরে আরো ভয় ভীতির সৃষ্টি করে ফেলতেছি, ঠিক আছে। কিন্তু আর একটা বিষয় একটু রাখবেন, যে সামনে বই যেটা করতেছেন হয়তো বা আমি আমি এখনো কেমন যেন গোলক ধাঁধায় পড়ি, পজিটিভ নেগেটিভ ডিজিজ। আচ্ছা, আজকে পজিটিভনেস নেগেটিভের আরেকবার একটু কথা বলি দাদা। পজিটিভ নেগেটিভ হচ্ছিল এটা টোটালটাই বিজনেস পলিসি, টোটালটাই বিজনেস পলিসি। রোগ এটা পজিটিভ কিনা, রোগ এটা নেগেটিভ কিনা, এটা টোটালটাই হচ্ছিল বিজনেস পলিসি। কিভাবে বিজনেস পলিসি? আমি একটা নতুন শব্দ তৈরি করছি, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ। আমরা এই জায়গায় সবাই হোমিওপ্যাথি ডাক্তার না? সবাই তো হোমিওপ্যাথি ডাক্তার, রাইট? আমরা রোগের ক্ষেত্রে কি শিখছি? চিররোগ আর অচির রোগ, মানে অ্যাকুইট এবং ক্রনিক, ঠিক না? এইটাই তো শিখছি, না অন্য কিছু শিখছি আপনারা? দাদা, দীপক দাদা কি বলেন? হ্যাঁ, ঠিক আছে, এটাই তো ক্রনিক, এটাই না, অ্যাকুইট অ্যাকুইট অ্যান্ড ক্রনিক, অ্যাকুইট অ্যান্ড ক্রনিক। দুইটাই আজকে আপনাদের একটা সূত্র দিয়ে দিব, এই সূত্রটা আজীবন মনে রাখবেন, আজীবন মনে রাখবেন। তাহলে নেগেটিভ এবং পজিটিভ, যেহেতু আপনাদের মাথায় নেগেটিভ পজিটিভ ঢুকায় দেওয়া হয়েছে, আপনারা কোনোভাবে বাইর করতে পারতেছেন না, ঠিক আছে। জাস্ট একটা ছোট্ট সূত্র দেই, অ্যাকুইট ডিজিজ হচ্ছে আমার পজিটিভ ডিজিজ, ক্রনিক ডিজিজ হচ্ছে আমার নেগেটিভ ডিজিজ।
ঠিক আছে, স্রেফ এতটুকু মনে রাখেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, মানে এক কথায় হ্যাঁ এক কথায়, এত চিন্তা করেন। এক কথায়, ঠিক আছে। তো পজিটিভ, সংক্ষেপে সংক্ষেপে একদম সংক্ষেপে, কারণ পজিটিভ ডিজিজ হলে আপনারা কি করবেন, নেগেটিভ মেডিসিন দিবেন। মানে অ্যাকুট ডিজিজ হলে আপনারা কি করবেন, নেগেটিভ মেডিসিন দিবেন। আর যখন হচ্ছিল ক্রনিক ডিজিজ হবো তখন আপনারা কি করবেন, পজিটিভ মেডিসিন দিবেন। বাট ক্রনিক নিয়ে কিন্তু আপনাদের সাথে অনেক আলাপ করছি এর আগে, তখন আপনারা আবার কি করবেন, মানে পজিটিভ দেওয়া শুরু করবেন, কিন্তু না, ক্রনিক ডিজিজে কিছু বিষয় আছে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকুইট, সাব অ্যাকুইট, অ্যাকুইট, সাব অ্যাকুইট এবং ক্রনিক, বুঝছেন। ইলেকট্রো হোমিওপ্যাথিতে আসলে মেইনলি মেডিসিনটারে 3 ভাগে ভাগ করা হয়েছে, মানে রোগটারে অ্যাকুইট, ক্রনিক, অ্যাকুইট, সাব অ্যাকুইট এবং হচ্ছিল ক্রনিক, ঠিক আছে। তো হচ্ছিল যে মানে হচ্ছিল যে ক্রনিকের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছিল যে আমার অ্যাকুইট, আমার ম্যাক্সিমাম মানে রোগের তীব্রতা অ্যাকুইট ক্ষেত্রে আবার হচ্ছিল আমরা যে জিনিসটা বুঝি যে আজকে যে রোগ হয়েছে 7 দিন পর্যন্ত যে রোগটা থাকে এইটা হইতেছে আমার অ্যাকুইট ডিজিজ, ঠিক না? আমরা তো এইটাই জানি। একটু ইয়া করেন আমার সাথে, হচ্ছিল যে ইয়া করেন, ভাইয়া ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ কিন্তু ক্রনিকের যে অ্যাকুইট আছে এটা কি আমরা জানি? আমার রোগটা 3 হ্যাঁ। বছর যাবত, ক্রনিকটা, হ্যাঁ ক্রনিক এক সময় বাড়ে আবার এক সময় কমে যায়। এক সময় কমে যায়। chronic যখন ক্রনিকটা বাড়ে, ঠিক আছে, তখন এটার মানে ক্রনিক থাকে, ঠিক আছে, এ রোগটা ক্রনিক, কারণ আসলে সে 3 বছর যাবত বা 10 বছর যাবত বা 6 মাস যাবত সে এটা ভুগতেছে, যার কারণে তো রোগটা ক্রনিক। বাট এই রোগ 6 বছর যাবত একই ধাপে যায়, একটা নির্দিষ্ট কোনো না। মাস, নির্দিষ্ট কোনো সময়ে আসলে এই রোগের প্রাদুর্ভাব বাইরে বেড়ে যায়, ঠিক আছে। তখন সেইটার ক্রনিক থাকে না, তখন সেটা অ্যাকুইট ফর্মে চলে আসে। যখনই সে অ্যাকুইট ফর্মে চলে আসে, হ্যাঁ, তখন হচ্ছে আপনাকে নেগেটিভ ট্রিটমেন্ট করা লাগবে। আর এছাড়া সারা বছর এটার পজিটিভ ট্রিটমেন্ট করবেন, মানে হচ্ছিল পজিটিভ ডোজ দিবেন, দ্যাট মিনস হচ্ছিল D4 বা 1X মেডিসিন গুলো আপনারা প্রয়োগ করবেন। কিন্তু ওই হাঁপানি, ঠিক আছে, আপনি হাঁপানির ট্রিটমেন্ট করতেছেন, হাঁপানিটা হচ্ছিল এটা কি, মানে প্রথমত এটা বংশগত, সেকেন্ডলি হচ্ছিল যে এটা আপনার ক্রনিক ডিজিজ, কারণ হচ্ছিল সে বছরের পর বছর এটারে ক্যারি করতেছে। তো ক্রনিক ডিজিজ যখন হচ্ছিল একটা নির্দিষ্ট সময় আসলে ডাস্ট বা হচ্ছিল শীত বা হচ্ছিল যে ধরেন পরিবেশের তারতম্যের কারণে, পারিপার্শ্বিকতার তারতম্যের কারণে হচ্ছিল তার এই হাঁপানিটা বাইরে গেছে, আপনি কি তার পজিটিভ তখন হচ্ছিল মেডিসিন কি D4 থেকে দিবেন বা 1X থেকে মেডিসিন দিবেন? আপনি কিন্তু তাকে তা দিতে পারবেন না। তখন হচ্ছিল আপনাকে মোর নেগেটিভে যায়, তার হচ্ছিল এই এরিয়াটার হচ্ছিল আগে কমায় নিয়ে আসতে হবে, যখন কমায় নিয়ে আসবেন তখন আবার আপনি পজিটিভে চলে যাবেন, ঠিক আছে। তো এই 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 ফর্মুলাটা শুধু আপনারা মনে রাখেন, আপনার এই পজিটিভ নেগেটিভ নিয়ে চিন্তা করা লাগবে না দাদা। আপনি শুধু, আপনারা সবাই, দাদা না শুধু, সব দাদা ভাই বোন যারা আছেন, দিদিরা আছেন, সবাই এই জিনিসটা শুধু মাথায় রাখেন আজকের পরের থেকে। অ্যাকুইট এবং ক্রনিক, আর ক্রনিকের দুটো স্টেজ, একটা হচ্ছিল ক্রনিক নরমাল আর একটা হচ্ছিল ক্রনিক অ্যাকুইট। শেষ। যখন ক্রনিক, মানে এক কথায় হচ্ছে যখন প্রাদুর্ভাব বাড়বে হুম, তখন নেগেটিভ দিব, আর হ্যাঁ, যখন প্রাদুর্ভাব কম থাকবে তখন পজিটিভ। পজিটিভ ট্রিটমেন্ট করব। আর অ্যাকুইটের ক্ষেত্রে অ্যাকুইটের ক্ষেত্রে আমরা নেগেটিভ ট্রিটমেন্ট করব। এরপরেও কি আপনাদের প্রবলেম হবে বলেন? না ভাইয়া, ঘুরে ফিরে তো সেই হোমিও সূত্রেই চলে যেতাম। ওই যে কাজী নজরুলের একটা কবিতা আছে, পূর্বে যদি না উঠেল ও উঠিত রবি, আমি হইতাম বিশ্বকবি। আকাশে যদি না উঠিত রবি, আমি হইতাম বিশ্বকবি। আকাশে না উঠিত রবি, আমি হইতাম বিশ্বকবি। ইলেকট্রো হোমিওপ্যাথির 30 থেকে 40 বছর আগে হোমিওপ্যাথি আসছে। যদি হ্যানিম্যান কষ্ট করে যদি হচ্ছিল যে কথার কথা, হ্যানিম্যান যদি কাউন্সিলের ম্যাটির 20 বছর পরে হোমিওপ্যাথি আবিষ্কার করতো, ঠিক আছে, তাহলে হোমিওপ্যাথির ফর্মুলাতে ইলেকট্রো হোমিওপ্যাথির ফর্মুলা হোমিওপ্যাথি যাইতো, বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা কথা বলি জি, সোনাদ ভাই, হুম, এই যে প্রাদুর্ভাব বেশি থাকা অবস্থায়, সেটা নর্মাল অ্যাকুইট হোক বা ক্রনিক অ্যাকুইট হোক, হ্যাঁ, তখন তো আমি নেগেটিভ দিচ্ছি, হ্যাঁ, আর অন্য সময় দেখা যাচ্ছে নর্মাল ক্রনিক অবস্থা আমি পজিটিভ দিচ্ছি 1X বা D4 এ। ওই দেওয়া অবস্থায় এক সময় তার বেড়ে গেল,
তখন গিয়ে আবার পজিটিভ বন্ধ করে দিতে তখন হবে। আবার নেগেটিভে দিতে হবে। জি, তখন নেগেটিভে যেতে হবে। সেটা ঠিক আছে। এটাই মানে কতদিন পর্যন্ত এটা কন্টিনিউ করবে পজিটিভে, এটা হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল। এটা আপনারা patient আমার দোয়া করতে থাকেন, ঠিক আছে? দোয়া করতে করতে স্রষ্টার লেভেলে নিয়ে আসেন। স্রষ্টা যদি হইতে পারি তাহলে আমি বলে দিতে পারবো যে এটা 3 মিনিট পরে থেমে যাব বা এটা 3 মাস পরে থেমে যাব, না ঠিক না হয়ে যাবে। সেটা বলি নাই আমি, তাহলে সেটা বলি নাই, মানে আহ, মানে আমি ঠিক বুঝাইতে পারি নাই আসলে। আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছিল যে আমি এই ওষুধটা কতদিন কন্টিনিউ করাবো, ঠিক না? এটা হচ্ছিল তার বডির উপরে দেখা ডিপেন্ড গেছে করবে। হ্যাঁ, এটা যখন তো সে পেশেন্ট বলবে, feel পেশেন্টের করবে যে কন্ডিশন তার বলবে। ভালো শুনেন, পেশেন্ট যখন ভালো হয়ে যাবে বা হচ্ছিল যে সে মনে করবে যে আপু শুনেন, পেশেন্ট যখন মনে করবে যে আমার ডাক্তারের কাছে আর যাওয়া লাগবে না, আপনি তার হচ্ছিল বিভিন্ন রকম অফার দিয়াও আনতে পারবেন না পেশেন্ট যখন সুস্থ বোধ করবে, ঠিক আছে? আর পেশেন্ট যখন অসুস্থ থাকবে এবং আপনার ওষুধ খাওয়ার জন্য উপকার পড়বে, আপনার অফার দেওয়া লাগবে না, পেশেন্ট আপনার কাছে চলে আসবে যে আমার তো এটা বাইরে গেছে, তুমি আমার এটার মেডিসিন দাও। হ্যাঁ, এখন তো কিছুটা স্বাভাবিক আরাম হইতেছে, আচ্ছা, তখন আপনাকে বুঝাইতে হবে যে তোমার এই জিনিসটা আর একটু কন্টিনিউ করো, তাহলে তুমি হচ্ছিল তোমার সাস্টেন লেভেলটা আর একটু বাড়বে। শুনেন, মানে আমাদের শরীরে সব রোগই থাকে। এখন আমাদের মেটাবলিক সিস্টেমটা যখন উইক হয়ে যায়, যে জায়গাটা উইক হয়ে যায় ওই জায়গারও অসুখটা বাড়ে কয় যে এই যে আমি কিন্তু আছি, ঠিক আছে? তার আগে বলে না। তার আর আগ পর্যন্ত আমাদের বডির মেটাবলিজম সিস্টেম ওটা দমায় রাখে, থামায় রাখে, ঠিক আছে? তো আমার আপনার ওষুধের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত তার বডির মেটাবলিজম সিস্টেমটারে মানে আপডেট হইতে থাকবে বা হচ্ছিল যেটা শক্তিশালী থাকবে, হ্যাঁ, মেটাবলিজম সম্পূর্ণরূপে ক্রিয়া করবে, কাজ করবে, ততক্ষণ পর্যন্ত তার এই অসুখটা দেখা যাবে না। আর যখন তার মেটাবলিক সিস্টেম সক্রিয় থাকবে তখন রোগী আপনার কাছ থেকে আর ওষুধ খাইতে চাবে না, বুঝতে পারছেন? এবং যখনই সে উশৃঙ্খল জীবনে ফিরে যাবে বা অনিয়ম করবে তখনই আবার দেখা যায় তার ওই রোগটা আবার ফেরত ফিরে আসবে, আসবে। ঠিক আছে? তো এইটা আসলে ওইভাবে বলা যাবে না আপু, বুঝছেন? যে কতদিন। এর জন্যই প্রথমে আমি আপনার যে এই ক্লাসেও বলছি যে আপনারা কখনোই রোগীকে সময় দিবেন না, ঠিক আছে? কারণ হচ্ছিল যে আমি আপনি কেউই জানি না যে তার লাইফ স্টাইল কি, তার হচ্ছিল যে ইয়াগুলা কতদিন থাকবে, সে আমার কাছে ইনফরমেশন হাইড করছে কিনা সেই জিনিসটা আমরা জানি না। তো এই হলো বিষয়। তো আজকে ক্লাস অনেক হয়ে গেছে, আশা করি অনেকে আস্তে আস্তে বোরিং হওয়া শুরু করছেন। তো জানি না হচ্ছিল যে আপনাদেরকে আজকে কতটুকু বুঝাইতে বোরিং পারছি। না ভাইয়া, আপনার কথা শুনে আরো আগ্রহ বাড়ছে। আজকে যে একটা দুর্দান্ত ক্লাস নিলেন, অনেক মানে জীবনে এত সুন্দর ভালো ক্লাস হয়নি। এত সুন্দর ক্লাসগুলোর জন্য আপনারা আপনাদের আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দাওয়াত করেন। হ্যাঁ, আমাদের গ্রুপ কিন্তু ওপেন। ধরেন হচ্ছিল অনেক জায়গায় অ্যাডমিন প্যানেল দ্বারা গ্রুপ পরিচালিত হয়, কিন্তু আমাদের গ্রুপে আমরা সবাই অ্যাডমিন। হ্যাঁ, মানে আপনারা ইচ্ছা করলে যে কাউকে অ্যাড করতে পারবেন, আবার ইচ্ছা করলে যে কাউরে কিকও মারতে পারবেন, ঠিক আছে? তো এটা টোটালটাই আপনাদের উপরে আছে। তো ধরেন শুধু আপনারা জ্ঞানী হয়েন না, বা এত সুন্দর লেকচার, যেহেতু আপনারা বলছেন যে আমি লেকচার ভালো দিতে পারি, তো এত সুন্দর সুন্দর লেকচার শুনতে হইলে বা হচ্ছিল ইয়া করতে হইলে আপনারা আপনাদেরকে বন্ধু বান্ধব, আপনাদের আশেপাশের মানুষ যারা অথবা আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা আপনারাও যাদের শুভাকাঙ্ক্ষী এবং তারাও যারা আপনার শুভাকাঙ্ক্ষী, তাদেরকে ইনভাইট করেন। হ্যাঁ, গ্রুপে যদি অ্যাড করতে মন না চায় অ্যাড করেন না, বাট হচ্ছিল লিঙ্কগুলো দেন, তাদেরকে বুঝান, বলেন, এবং হচ্ছিল যে আমাদের গ্রুপটারে করেন, অন্ততপক্ষে ক্লাসগুলো শুনেন। আমিও চাই যে সবাই যেন মানে কি বলে কিছু না কিছু জানুক, বুঝুক। যারা মেন্টরস থাকে তারা ভুলভাল যাই দিক বা সঠিক যাই দিক কিছু না কিছু দেয়, ওই জায়গায় কিছু না কিছু তথ্য থাকে যা আপনার জীবনে কখনো বা মানে কোনো জায়গায় প্রয়োগ হয়। এটা হলো ধরেন মানে এই যে মেন্টরস জিনিসটা গড গিফটেড, সবাই কিন্তু পায় না, সবাই এই জিনিসটা লেকচার দিতে পারে না। এই ধরনের ছিল যে আমি 9:30 থেকে 11:55 পর্যন্ত আপনাদের সাথে নন স্টপ কথা বলে যাইতেছি, এই জিনিসগুলো কিন্তু সবাই বলতে পারে না। এই জায়গায় ধরেন নরেশ দাদা আছে, দীপক দাদা আছে, তারপর ছিল যে আমাদের মাসুম ভাই আছে, নাদিয়া আপা আছে, হ্যাঁ, আরো অনেক এরকম আছে, আমি অনেকের নাম দেখতে পারতেছি না, সালমা আপা আছে, তারপরে আমাদের আরেকটা সালমা আপা আছে, উনি মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে আসেন না, উনি একটা কলেজের মানে হচ্ছিল দেখছেন ওয়ার্ড ভুলে গেছি, মানে হচ্ছিল প্রভাষক হিসেবে উনি আছেন, ঠিক আছে? এবং হোমিওপ্যাথিতে উনি একজন বিশাল একজন মানে তো বাট যদি ধরেন মানে লেকচার দিতে বলতে যাই
তাহলে দেখবেন যে সবাই একটু নরেশ দাদারে মাঝে মাঝে রিকোয়েস্ট করি, নরেশ দাদা কয় না আমি শুনবো, আমি শ্রোতা। হ্যাঁ নরেশ ভাই খালি পাশ কাটা যায়। পাঁচ কাঠা আছে। তো ভাই মানে জিনিসটা কি মানে না আমার ভাই, নিজের পাশ জন্য কাটায় যাই না, আমি পাশ কাটায় যাই না। এই লেকচার দেওয়ার আলাদা একটা ই আছে। ক্যাপাবিলিটি এটা থাকে, ভাইয়া আর্ট শ্রোতা থাকে। এটা সবার সবসময় থাকে বেশি না, হয়, এটা বক্তা আমার কম নাই, হয়। সত্য কথা। হুম। আমি এটা স্বীকার করি। তো এই এমনি কথা বলতে পারি, আপনার সাথে আমি কথা বলতে পারবো 24 ঘন্টা, সমস্যা নাই। কিন্তু এই যে একটু গুছায় কথা বলা, হুম, একটা বিষয়ে টপিকস এর উপর আলোচনা করা, এগুলা সবার দ্বারা হয় না। হুম। তাহলে তো সবাই টিচার হয়ে যেতাম, ছাত্র থাকতো না কেউ। জি 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 জি, এটাই আর কি। তো ওর জন্য বললাম এটা গড গিফটেড। হ্যাঁ, তো মানে আমি যতদিন অন্ততপক্ষে যে আমার মানে গড়া আমার যতদিন তৌফিক দিয়ে রাখছে, হ্যাঁ, বা সামর্থ্য দিয়ে রাখছে, আমি চেষ্টা করবো হচ্ছিল আমার নলেজ গুলোরে শেয়ার করার, নিত্য নতুন মানে বিষয়গুলোরে শেয়ার করা। যেমন ধরেন হচ্ছিল যে কথার কথা আপনারা যত ক্লাসই করেন, যত জনের কাছে ক্লাসই করেন, গর্বের সাথে হচ্ছিল আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছিল যে এই যে মানে হচ্ছিল মেডিসিন জাম্পিং মেথডে, হ্যাঁ, মানে একদম হচ্ছিল যে জিনিসগুলা করা, যেমন হচ্ছিল 60 ফোঁটা 6 ফোঁটা 1 ফোঁটা দেওয়া হচ্ছিল যে আমি জাম্পিং মেথড গুলো করতে পারি, সেই জিনিসটা হচ্ছিল যে আমি আপনাদেরকে অঙ্কের মাধ্যমে দেখাইছি। এইটা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মেন্টরস আশা করি মানে এখন পর্যন্ত টিল নাও আপনাদেরকে দেখায় নাই, যেটা আমি আপনাদেরকে দেখাইছি। এবং এই ফর্মুলেশন আমরাও কোথাও পাইনি, আপনারা ছাড়া কোথাও পাইনি। কিন্তু বিলিভ ইট অর নট বললে আসলে ইয়ে হওয়া যায়, অনেক মেন্টরস কিন্তু এই জিনিসটা জানে কিন্তু আপনাদেরকে জানায় নাই। কেন জানেন? একটাই কারণ, মানে সেটার কারণ হইতেছে যে এই জিনিসটা যদি আপনারা জানা যান, তাদের ওষুধ বিক্রি হবে না। শুধু এতটুকু হীনমন্যতার জন্য তারা এই জিনিসটা দেয় নাই আপনাদেরকে। বাট এই জিনিসটা আমাকে বের করতে হয়েছে। আমিও তো সাফারার না, আমিও আপনাদের মতো, আমিও সাফারার। আমার ওষুধ কিনতে হয়, কারণ যেহেতু হচ্ছিল আমি ওষুধ ইম্পোর্টও করি না, আর ওষুধ বানায়ও না, আর ওষুধ বিক্রি করি না, যার কারণে হচ্ছিল যে আমারও ওষুধ কিনতে হয়। তো হচ্ছিল যে বাট আমি যে জায়গায় সাফারার হয়েছি, আমি চাইতেছি যে বাংলাদেশি ইলেকট্রো হোমিওপ্যাথিতে যারা আছে এই জিনিসটা আমরা কমপ্লেক্স না করি, যার কারণে আমি হচ্ছিল যে এই সোজাভাবে আপনাদেরকে জিনিসটা দেওয়ার চেষ্টা করি, যাতে হচ্ছিল আপনাদের ভিতরে ভয়ভীতি না আসে এবং আপনাদের ভিতরে আগ্রহ আসে। হ্যাঁ, একটা জিনিস সেটা হচ্ছিল যে হোমিওপ্যাথির সাথে ইলেকট্রো হোমিওপ্যাথি লেকচারারের একটা ডিফারেন্ট আছে। হোমিওপ্যাথিতে যেরকম অভিনয় কইরা কইরা মানে ওষুধের বর্ণনা দেওয়া যায়, ইলেকট্রো হোমিওপ্যাথিতে এরকম অভিনয় করে বর্ণনা করা সম্ভব না। বিকজ অফ এটা হচ্ছিল যে অ্যানাটমিক্যাল মেডিসিন, এটা হচ্ছিল যে আপনার কি বলে অর্গান বেসড মেডিসিন, যার কারণে অর্গান জিনিসটাই কাঠখোট্টা জিনিস। হ্যাঁ, হোমিওপ্যাথি মেডিসিন যদি হচ্ছিল ধরেন হোমিওপ্যাথি মেডিসিন অর্গান বেসড মেডিসিন, ঠিক আছে? যদি কেউ আমার সাথে যুক্তিতর্ক করতে আসতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি আপনাকে হচ্ছিল যুক্তি দিয়া বুঝাই দিব, তর্ক দিয়া এবং সায়েন্স দিয়া, হোমিও সায়েন্স দিয়া বুঝাই দিব যে এটা হচ্ছিল যে আমার প্রত্যেকটা মেডিসিন অর্গান বেসড মেডিসিন, সেটাও আমি দেখা দিতে অর্গান পারবো। বেস তো অবশ্যই, হোমিওপ্যাথি তো অর্গান বেস। রেপার্টরিতে যান, রেপার্টরি অর্গান ভিত্তিক আছে না, হ্যাঁ, ঠিক আছে। অর্গান ভিত্তিক রেপার্টরি। তো তারপরে কিন্তু তো সিম্পটম। আমরা সাদৃশ্য লক্ষণ বা সিমটমে সিমিমিলামে আমরা যাই, ঠিক আছে? কারণ কি এটা আমাদের ভালো লাগে। কেন ভালো লাগে? হ্যাঁ, প্রত্যেকটা জিনিস দেখবেন যদি হচ্ছিল যে আমরা ইনায় বিনায় যদি কথা বলি, সেই কথা শুনতে ভালো লাগে, মধুর লাগে, হ্যাঁ, মিষ্টি লাগে। কিন্তু আমরা যদি ওই কথাটাই শর্টকাটে বলতে চাই বা হচ্ছিল যে আমরা স্ট্রেট ওয়েতে বলতে চাই, তখন ভালো লাগে না। লোকজনেরা বলে বেটাটা কত রুট, বেটার ভিতরে কোনো রসকস নাই। হ্যাঁ, তো স্কুল কলেজ লাইফে দেখবেন যে স্যাররা একটু অভিনয় করে করে আমাদের পড়াইতে পারছে, ওই স্যার আমাদের কাছে সবচাইতে প্রিয় ছিল এবং তাদের সাবজেক্ট গুলো আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতাম। কিন্তু অঙ্কের স্যার কোনোদিন কি এরকম মিষ্টি করে বলতে পারছে? পারে নাই, ঠিক আছে? তারপরে ধরানো ছিল সায়েন্সের যারা স্যার আছে, তারা কোনোদিন মিষ্টি করে বলতে পারে নাই। মায়ের কোনোদিন আপনারা ইতিহাসের ক্লাসে খান নাই, মায়ের যদি খাওয়া থাকেন তাহলে অঙ্কের ক্লাসে খাইছেন আর সায়েন্সের ক্লাসে খাইছেন, বিজ্ঞানের ক্লাসে খাইছেন, ঠিক আছে? এছাড়া আর কোনো সাবজেক্টে বাংলাতেও অতটা মায়ের খান নাই, বা হচ্ছিল যে ধরেন ইংরেজিতেও অতটা মায়ের খান নাই, হয়তো ইংরেজি থেকে মানে যেহেতু এটা আমাদের বিদেশি ভাষা ওই জায়গায় হয়েছে। বাট দেখেন আদার কোনো জায়গায় সব জায়গায় স্যার প্রিয়, কিন্তু অঙ্কের স্যার কারো প্রিয় না, বিজ্ঞানের স্যার কারো প্রিয় না। স্যার প্রিয় হচ্ছিল ধর্মের স্যার প্রিয় আছে, বাংলার স্যার প্রিয় আছে, পিটি স্যার
আবার সেও স্যারও হচ্ছিল কিছুটা প্রিয় থাকে। তো কারণ কি তাদের হচ্ছিল কথা রস থাকে, আর এদের কথা রস থাকে না। তো ইলেকট্রো হোমিওপ্যাথিতে ভাই রস নাই, বুঝছেন? এই জায়গায় লজিক অ্যান্ড সায়েন্স। আর হোমিওপ্যাথিতে এই সিমটম ভিত্তিক হওয়াতে এই জায়গায় রস আছে। ব্যথা, এইটার বিভিন্ন অঙ্গভঙ্গিতে দেখানো যায়। হাঁচি কাশি দিতেছে, এক একজনের হাঁচি এক এক রকম। ফ্লোটিং হইতেছে, এক একজনের ফ্লোটিং এক এক রকম। কেউ নিঃশব্দে ফ্লোটিং করে, মানে গ্যাস ছাড়ে, আবার কেউ অনেক সশব্দে, কারো গ্যাসে গন্ধ আছে, কারো গ্যাসে গন্ধ নাই। এই যে গল্পগুলো, এই গল্পগুলো শুনতে অনেক মজা লাগে এবং এনে অনেক হাসাহাসি করা সম্ভব, বাট ইলেকট্রো হোমিওপ্যাথি ইজ নট পসিবল এইভাবে। যার কারণে ছিল ইলেকট্রো হোমিওপ্যাথিটা একটু রুড়ো, বাট আমি চেষ্টা করি আপনাদেরকে তারপরেও একটু ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে কথা বলার জন্য, যাতে আকর্ষণটা ধরে রাখতে পারি। এই যে আপনাদেরকে এতক্ষণ ধরে ঠিক রাখছি না, আছে, এইটাই হচ্ছিল আমার আমাদের success। ক্লাস ঠিক আছে, আলোচনা এভাবেই চলুক, এইটাই এভাবেই চলুক। এই জায়গাটাতে হচ্ছিল আমার সাকসেস, এছাড়া আর হচ্ছিল আমার কোনো সাকসেস নাই, ঠিক আছে? তো এর জন্যই বলি যে ভাই, খালি আপনারা না, সাথে হচ্ছিল যে আপনাদের আশেপাশের যারা কলিগ আছে, কোয়ার্কার আছে, তাদেরকে আপনারা ইনভাইট করেন, তাদেরকে নিয়ে আসেন, ইনফ্লুয়েন্স করেন, একদিন দুদিন শুনুক। হ্যাঁ, শুনলে দেখবেন যে হচ্ছিল যে তারাও মানে হবে। এই আর কি। ইনশাআল্লাহ 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 সবাই মিলে চেষ্টা করব। হ্যাঁ।